Okay, so I'm going to start your class. You all know that this is our second free live class of this new free course. And first of all, I'm going to talk about introduction and identification of parts of speech. অর্থাৎ আমি গত ক্লাসে আপনাদের বলছিলাম যারা ফার্স্ট ফ্রি ক্লাস করছিলেন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য পার্টস অফ স্পিচ খুবই গুরুত্বপূর্ণ। এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ভিত্তি বা ফাউন্ডেশন বলা যেতে পারে। পার্টস অফ স্পিচ সম্পর্কে কনসেপ্ট বা ধারণা না থাকলে আপনি ইংলিশে যে কোনো কিছু লিখতে যান বা বলতে যান আপনি ভালোভাবে পারবেন না। প্রত্যেকটা জায়গায় পার্টস অফ স্পিচের ফাংশন আছে ইংলিশে যে কোনো কিছু লিখতে গেলে বা বলতে গেলে। তো এই বিষয়টি সম্পর্কে এই টপিক সম্পর্কে আপনাকে একটি কনসেপ্ট রাখতে হবে। তো আমি জাস্ট ইন্ট্রোডাক্টরি পার্টগুলো নিয়ে কথা বলবো, এটা ডিটেলসে যাব না, এবং কিভাবে আইডেন্টিফাই করতে হয় পার্টস অফ স্পিচ গুলোকে মূলত সেটা আমি দেখাবো। এটা কেন গুরুত্বপূর্ণ আপনারা একটু দেখলে বুঝতে পারবেন ক্লাসটি। এরপর পার্টস অফ স্পিচের ফাংশনটি শেষ করার পর আমি আপনাদের দেখাবো কিভাবে যে কোনো ছোট ইংরেজি বাক্যকে বড় বাক্যে পরিণত করা যায়। হাউ ক্যান ইউ মেক লং ইংলিশ সেন্টেন্সেস ফ্রম শর্ট সেন্টেন্স। এছাড়াও আমি দেখাবো আই উইল অলসো শো ইউ দ্যাট হাউ টু ট্রান্সলেট ফ্রম এনি কাইন্ডস অফ বেঙ্গলি সেন্টেন্সেস ইনটু ইংলিশ সেন্টেন্স। কিভাবে যে কোনো বাংলা সেন্টেন্সকে ইংলিশে আপনি ট্রান্সলেট করতে পারেন, নিউজ পেপার রিলেটেড সেন্টেন্সগুলোকে কিভাবে ট্রান্সলেট করতে পারেন কারেক্ট অর্ডার মেনটেন করে। আর যারা স্পিকিং এ দুর্বল, ইংলিশে সার্টেন একটা টপিকের উপর প্রেজেন্টেশন দিতে গেলে বা স্পিকিং করতে গেলে ছোট ছোট কথা বলে থেমে যান, একটা সেন্টেন্সকে বড় করতে পারেন না, একটার সাথে আরেকটা সেন্টেন্স কানেক্ট করতে পারেন না, সেটা কিভাবে করতে হয় যদি লাস্ট পর্যন্ত থাকেন আজকের ক্লাসটিতে আপনারা পাবেন। ওকে, সো আমি এখান থেকে শুরু করি। ইন্ট্রোডাকশন অফ পার্টস অফ স্পিচ। সো হিয়ার ইউ ক্যান সি, এখানে কি বলছে দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। পার্ট অর্থ অংশ এবং স্পিচ অর্থ বাক্য বা কথা। সুতরাং বাক্যে ব্যবহার অনুযায়ী অর্থবোধক বিভিন্ন শ্রেণীর বা প্রকারের শব্দগুলোকে মূলত পার্টস অফ স্পিচ বলে। তাহলে পার্টস অফ স্পিচ কাকে বলে বলছে? The different classes or kinds of words used in English speech are called parts of speech according to their use. অনেকেই জানেন যে পার্টস অফ স্পিচ এটা কি, এই যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এগুলোকে পার্টস অফ স্পিচ বলে। বাট আমরা কি অ্যাকচুয়ালি এদের প্র্যাকটিক্যাল ব্যবহারটা বুঝি? প্র্যাকটিক্যাল জায়গাটা কি আমরা সলভ করতে পারি? এটাকে আইডেন্টিফাই কি আমরা করতে পারি? এইটা আপনাকে বুঝতে হবে, এটা পারতে হবে। আগে বেসিক কনসেপ্টটা নেন। দেখেন, পার্টস অফ স্পিচ মানে কি? স্পিচের পার্ট। স্পিচ মানে কি? কথা, বাক্য। এই যে আমি মুখ দিয়ে কথা বের করছি, যা বলছি, এটাই আমার স্পিচ, এটাই বাক্য। একটা বাক্যের ডেফিনেশন কি বলেন তো? একটা সেন্টেন্স বা বাক্যের সংজ্ঞা কি? একটা বাক্যের ডেফিনেশন হচ্ছে যে কতগুলো ওয়ার্ডস অর্থাৎ শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাবটা ক্লিয়ারলি প্রকাশ করে তাকেই সেন্টেন্স বা বাক্য বলা হয়, তাই না? তো একটা সেন্টেন্স তৈরি করতে গেলে শব্দের প্রয়োজন হয়। কিসের প্রয়োজন? ওয়ার্ডস, শব্দের। তো একটা বাক্যে ব্যবহৃত যে শব্দগুলো থাকে ওই প্রত্যেকটা শব্দই হচ্ছে বাক্যের এক একটা পার্ট। বাক্যের এক একটা পার্ট মানে কি? স্পিচের পার্ট। ওইটাকেই বলে পার্টস অফ স্পিচ। অর্থাৎ একটা বাক্যে ব্যবহৃত যে ওয়ার্ড গুলো থাকে, যে শব্দগুলো থাকে, ওই শব্দগুলোর একটা নাম আছে। ওই প্রত্যেকটা শব্দের একটা নাম আছে। এই নামগুলো মূলত 8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে আসে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। অর্থাৎ এইখানে দেখেন একটি বাক্য দেওয়া আছে যে গ্রেট, মিনা ইজ দ্য অনলি ব্রিলিয়ান্ট গার্ল উইথ হাইয়েস্ট স্কোর ইন দ্য ক্লাস। এই যে বাক্যটি দেখছেন, এই বাক্যটা তৈরি করতে গেলে আমার শব্দের প্রয়োজন হয়েছে, তাই না? গ্রেট একটা ওয়ার্ড, মিনা একটা ওয়ার্ড, ইজ একটা ওয়ার্ড। এই প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম আছে। এই নাম আপনাকে আইডেন্টিফাই করা শিখতে হবে। এইটা আইডেন্টিফাই করতে পারলে বেনিফিট কি জানেন? আমরা অনেকেই আছি ইংলিশে রিডিং পড়তে পারি, বিভিন্ন প্যাসেজ পড়ি, নিউজ পেপার পড়ি, বাট একটা সেন্টেন্স বা বাক্য পড়ে আমরা কিন্তু তার অ্যাকচুয়াল অর্থটা বুঝতে পারি না। বাংলা অর্থটা বুঝতে না পারার প্রধান কারণ কি? যে আমি শব্দার্থ জানি না, ভোকাবুলারি জানি না, তাই না? কিন্তু একটা মজার বিষয় কি জানেন? মনে করেন একটা বাক্যের ভিতর 10টা ওয়ার্ড আছে। এই 10টা ওয়ার্ডের ভিতর আপনি বাক্যটা পড়লেন, আপনি ট্রান্সলেট করতে পারছেন না। কেন পারছেন না? ভোকাবুলারি জানেন না। আপনি 5টা ওয়ার্ডের অর্থ জানেন না, এই জন্য পারছেন না। এখন ওই 5টি ওয়ার্ড আপনি ডিকশনারিতে সার্চ দিলেন, দিয়ে অর্থটা বের করলেন। অর্থ বের করলেই কি একটা সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল মিনিং বোঝা যায়? আপনি একটু দেখবেন তো, যারা নিউজ পেপার পড়েন, আমি জানি না আপনারা নিউজ আর্টিকেল পড়েন কিনা, হয় না। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে, আপনি যদি ভোকাবুলারি না জানেন,
আপনি যদি ভোকাবুলারি সম্পর্কে অতটা কনসেপ্ট নাও থাকে, কিন্তু পার্টস অফ স্পিচ যদি আইডেন্টিফাই করতে পারেন, একটা সেন্টেন্স বা বাক্য রিডিং করে, একটা সেন্টেন্স বা বাক্য পড়ে আপনি যদি এইটা বুঝতে পারেন যে কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্টেড, কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড রিলেটেড, কোন ওয়ার্ডের জন্য অন্য কোন ওয়ার্ড বসেছে, এইটা যদি আপনি বুঝতে পারেন, এটা তখনই বোঝা যায় যখন কেউ পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা যায়। এইটা যদি আপনি বুঝতে পারেন, ভোকাবুলারি না জেনেও একটা সেন্টেন্স কি বলতে চাচ্ছে, অ্যাকচুয়াল অর্থ কি হতে পারে, এটা ধরা যায়, এটা বোঝা যায়। কিন্তু আমরা অনেকেই সেটা জানি না, আমরা অনেকেই সেটা বুঝি না। এই বিষয়টা আমি আপনাদেরকে বোঝাবো। এই পার্টস অফ স্পিচ, আবারও বলছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভিত্তি বা ফাউন্ডেশন। এটা সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট বা ধারণা আপনার না থাকে, আপনি কখনোই ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে শিখতে পারবেন না। আমি আপনাদেরকে আবারও বললাম, জাস্ট ওয়েট একটা মিনিট। এখন দেখেন, এখন দেখেন, আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের যে 8 প্রকার, ও সরি, আমার এটা তো আইডেন্টিফাই করা হয়নি এখনো। আমাদের এইখানে যে বাক্যটা আপনারা দেখলেন যে গ্রেট, মিনা ইজ দ্য অনলি ব্রিলিয়ান্ট গার্ল উইথ হাইয়েস্ট স্কোর ইন দ্য ক্লাস। এই বাক্যে দেখেন, গ্রেট এই যে ওয়ার্ড, এটা একটা ইন্টারজেকশন। এরপর মিনা, এটা একটা নাউন। ইজ একটা ভার্ব। দা একটা অ্যাজেক্টিভ। অনলি একটা অ্যাডভার্ব। ব্রিলিয়ান্ট একটা অ্যাজেক্টিভ। গার্ল একটা নাউন। উইথ একটা প্রেপোজিশন। হাইয়েস্ট একটা অ্যাজেক্টিভ। স্কোর একটা নাউন। ইন একটা প্রেপোজিশন। দা একটা অ্যাজেক্টিভ। ক্লাস একটা নাউন। এই যে প্রত্যেকটা ওয়ার্ডের আমি নাম বললাম না, এই নাম বলাটা আপনাকে শিখতে হবে, এই নাম আইডেন্টিফাই করাটা আপনাকে শিখতে হবে। আপনি যদি এটা আইডেন্টিফাই করতে পারেন, যে কোনো সেন্টেন্স বা বাক্য কিভাবে অর্গানাইজড হচ্ছে, একটা সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল অর্থটা কি, অ্যাকচুয়াল মিনিংটা কি, এটা আপনারা সহজে বুঝতে পারবেন। এখন দেখেন, এইখানে বলছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল পার্টস অফ স্পিচ আছে 8 প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। টোটাল 8 প্রকার পার্টস অফ স্পিচ ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে। এই যে 8 প্রকার পার্টস অফ স্পিচ আপনারা দেখছেন, এই 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর আমাকে বুঝতে হবে কোন পার্টস অফ স্পিচ গুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ জিস্ট, বোঝেন জিস্ট কাকে বলে? মানে ঠিক কতটুকু না হলে, কোন পার্টস অফ স্পিচ গুলো না হলে একটা সেন্টেন্স বা বাক্য গঠন করা যায় না, একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করা যায় না। এইটা আমাকে বুঝতে হবে, এইটা আমাদেরকে ধরার চেষ্টা করতে হবে, আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, কেমন সেটা জানেন? দেখেন, আমি একটা কথা একটু বলি। আহ আমি, মনে করেন একটা বাক্য লিখবো। ফর এক্সাম্পল আমি এইটা দিয়েই লিখি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। মনে করেন আমি এখানে একটা বাক্য লিখলাম যে শি ইজ গার্ল। বোঝার চেষ্টা করেন, এই বাক্যটার অর্থ কি? সে হয় মেয়ে। তাহলে শিটা কি? একটা প্রোনাউন। ইজ কি? একটা ভার্ব। গার্ল কি? একটা নাউন। এই তিনটা ওয়ার্ডের একটা ওয়ার্ড যদি আপনি বাদ দেন, আপনার কি বাক্য থাকবে? থাকবে না। শি ইজ আ গার্ল, সে একটা মেয়ে। শি ইজ আ বিউটিফুল গার্ল, সে একটা সুন্দরী মেয়ে। শি ইজ আ, আই ক্যান সে, আ ভেরি বিউটিফুল গার্ল, সে একটা খুব সুন্দরী মেয়ে। সে মেয়ে, সে সুন্দরী মেয়ে, সে খুব সুন্দরী মেয়ে। এখন এই যে বাক্যটা আমি লিখলাম, শি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল, এই বাক্যের ভিতরে আমি কোনটা বাদ দিলে বাক্য থাকবে, আর কোনটা বাদ দিলে বাক্য থাকবে না? মনে করেন আমি যদি সি বাদ দেই, বাক্য থাকবে। আমি যদি ইজ বাদ দেই, ভার্ব ছাড়া বাক্য হয়। আমি যদি গার্ল বাদ দেই, বাক্যটা কি ওইভাবে মিনিং দিবে? না। তাহলে আমার একটা বিষয় আপনি মনে রাখবেন, একটা সেন্টেন্স বা বাক্যের মেইন পার্ট হচ্ছে নাউন, প্রোনাউন এবং ভার্ব। এই তিনটা পার্টস অফ স্পিচ না হলে একটা সেন্টেন্স তৈরি করা অসম্ভব, সেন্টেন্স ওইভাবে তৈরি করা যায় না। নাউন, প্রোনাউন এবং ভার্ব, এই তিনটা পার্টস অফ স্পিচ হচ্ছে মেইন পার্টস অফ স্পিচ। এই তিনটা পার্টস অফ স্পিচকে কেন্দ্র করে বাকি পার্টস অফ স্পিচ গুলো ব্যবহৃত হয়। বলেন তো আমি কি বললাম? এই তিনটা পার্টস অফ স্পিচকে কেন্দ্র করে বাকি পার্টস অফ স্পিচ গুলো ব্যবহৃত হয়। অর্থাৎ
আপনি যদি এটা বাদ দেন, ভেরিটা বাদ দেন, বিউটিফুলটা বাদ দেন, তাহলেও সেন্টেন্স একটা অর্থ থাকবে, একটা মিনিং বাক্য দিবে। হ্যাঁ, এই বিউটিফুলটা একটা অ্যাজেক্টিভ, ভেরিটা একটা অ্যাডভার্ব, এটাও একটা অ্যাজেক্টিভ। আমরা এ অ্যান্ড দিকে আর্টিকেল বলি, বাট 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর আর্টিকেল নামের কোনো শব্দ নেই। অ্যাজ আ পার্টস অফ স্পিচ এগুলো হচ্ছে অ্যাজেক্টিভ। তো যাই হোক, আমি যেটা বলছি যে নাউন, প্রোনাউন এবং ভার্ব, এই তিনটা হচ্ছে মূলত মেইন পার্টস অফ স্পিচ। আর বাকি যেগুলো আছে এদেরকে কেন্দ্র করে বসে। যেমন এই যে অ্যাজেক্টিভ, এর কাজ হচ্ছে একটা বাক্যের নাউন বা প্রোনাউনকে মডিফাই করা, নাউন প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। হ্যাঁ, এই যে প্রেপোজিশন, এটাও নাউন প্রোনাউনের আগে বসে। এই যে অ্যাডভার্ব, অ্যাডভার্ব মূলত ভার্বকে মডিফাই করে, ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, ভার্বকে বাড়িয়ে বলে। এই যে কনজাংশন, এরা আলাদা দুটো দুটো সেন্টেন্স, ওয়ার্ড, ক্লজকে জোড়া লাগায়, কানেক্ট করে। ইন্টারজেকশন, এটা জাস্ট বাইরের একটা পার্ট, এক্সক্লামেশন সিম্বল থাকে। সো যেটা বলছি, মেইন পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন, প্রোনাউন আর ভার্ব, এটা মনে রাখবেন। বাকিগুলো মূলত এদেরকে নিয়েই কাজ করে। এখন এখানে প্রত্যেকটা পার্টস অফ স্পিচের ইয়ে দেওয়া আছে, ডেফিনেশন দেওয়া আছে এবং কিছু এক্সাম্পল দেওয়া আছে। আমি এটাকে ডিটেলস আজকে পড়াবো না। এইটুকু, এই ডেফিনেশন গুলো দেখে আমরা একটু আইডেন্টিফিকেশনে যাব। এখান থেকে আমরা আমাদের মেইন যে জায়গাটা আজকের ক্লাসের, হাউ টু মেক লং সেন্টেন্সেস, সেই জায়গাটার ভিতরে প্রবেশ করব। ওকে, তো এটা একটু ধৈর্য ধরে আপনারা দেখেন কি বলছে। নাউন, এটা কাকে বলে? বলছে যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, গুণ, অবস্থা প্রভৃতির নাম বোঝায় তাকে নাউন বলে। নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। রেহানা, ঢাকা, গার্ল, আর্মি, সল্ট, বাংলাদেশ, রহিম, করিম, অনেস্টি, কাইন্ডনেস, দোজ আর নাউন। অর্থাৎ এর মানে কি? নাউন মানে যে কোনো কিছুর নামকেই নাউন বলে। এনি কাইন্ডস অফ নেম ক্যান বি নাউন। সেটা কোনো ব্যক্তির নাম হতে পারে, সেটা কোনো বস্তুর নাম হতে পারে, সেটা কোনো জায়গার নাম হতে পারে, সেটা কোনো গুণের নাম হতে পারে, যে কোনো নামই নাউন। আমি এক কথায় বলতে পারি, পৃথিবীতে যত শব্দ আছে সবই নাউন। তাহলে সবই যদি নাউন হয়, অন্য পার্টস অফ স্পিচ গুলো কিভাবে হয়? তার অবস্থান এবং ডেফিনেশনের উপর ডিপেন্ড করে। মানেটা কি? একটা কথা বোঝেন, এই যে পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশন দেখাচ্ছি, এটা কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সাম এখান থেকে অবশ্যই অবশ্যই কোশ্চেন আসে। বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, প্রত্যেকটা জায়গায়। আপনাদের গত ক্লাসে আমি এই বিষয়গুলোর কথা বলছিলাম, কারো মনে আছে কিনা একটু দেখেন। আমি বলছিলাম যে এই পার্টস অফ স্পিচ গুলো কখনো মুখস্থ করা যায় না। এটার উপর কেন এত গুরুত্ব দিচ্ছি? এগুলো কখনো মুখস্থ করা যায় না, এগুলো অবস্থান ভেদে পরিবর্তন হয়। যেমন আমি যদি বলি যে দিস ইজ আ ম্যাঙ্গো, এটা একটা আম, এই ম্যাঙ্গো একটা ফলের নাম, এটা একটা নাউন। আবার আমি যদি বলি দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, এটা একটা আম গাছ, এই বাক্যে ম্যাঙ্গোটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ট্রিটা নাউন। অর্থাৎ এই ম্যাঙ্গোটা ট্রিকে মডিফাই করছে। তাহলে একই ওয়ার্ড ম্যাঙ্গো আমার ফার্স্ট সেন্টেন্সে নাউন ছিল, সেকেন্ড সেন্টেন্সে অবস্থান পরিবর্তনের কারণে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এই যে ওয়াক, ওয়াক মানে কি? হাঁটা। এখন এই ওয়াক, এটা একটা ভার্ব আমরা জানি, কিন্তু আমি যখন এটাকে ব্যবহার করছি বাক্যের ভিতরে, যেমন হি ইজ ওয়াকিং অন দ্য রোড, সে রাস্তায় হাঁটছে, এই ওয়াকিং শব্দটা একটা মেইন ভার্ব, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু আমি যদি এইভাবে একটা বাক্য বলি যে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, হাঁটা একটা ভালো ব্যায়াম, এই যে ওয়াকিং, এইটাকে বলছি আমি কি? এটাকে বলছি জেরান্ড। মানে অ্যাজ আ পার্টস অফ স্পিচ এটা একটা নাউন, সাবজেক্টের স্থানে আছে, স্থির একটা অবস্থা প্রকাশ করছে। এটা কিন্তু কোনো কন্টিনিউয়াস টেন্স না, এখানে ইজটা মেইন ভার্ব, বি ভার্বের সেন্টেন্স, এই ছাড়া আর কোনো ভার্ব নেই। মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আরেকটা বাক্য হচ্ছে আই স আ বয় ওয়াকিং অন দ্য রোড, আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, এখানে মেইন ভার্বটা সি এর পাস্ট ফর্ম স, এটা পাস্ট টেন্স। আর এই ওয়াকিংটা হচ্ছে মূলত ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ। তো এটা হচ্ছে পার্টিসিপল, ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল। অ্যাজ আ পার্টস অফ স্পিচ এটা একটা অ্যাজেক্টিভ হয়। এই যে এ বয়, একটা ছেলে, এই বয়টাকে মডিফাই করছে ওয়াকিং শব্দটা। সো এইভাবে এটা চেঞ্জ হয়। মনে করেন আমি চেঞ্জ, এই দেখেন, TAL কে টক, টক মানে কি? কথা বলা। আমি যদি বলি এটা কোন পার্টস অফ স্পিচ, আপনি এক কথায় বলবেন এটা ভার্ব। কিন্তু দেখেন, এই যে টক শব্দটি আপনারা এখানে দেখছেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আমি যদি বলি যে আই টক টু হিম, আমি তার সাথে কথা বলি, এটা ভার্ব, ঠিক আছে। কিন্তু আমি যদি এইভাবে একটা বাক্য লিখি, আই হ্যাভ আ টক উইথ হিম, এর মানে হচ্ছে আমার তার সাথে একটা কথা আছে, আমার তার সাথে একটা কথা আছে। এই যে টকটা লিখলাম, এটা কিন্তু জাস্ট একটা নাউন, এটা এখানে একটা নাউন। এই হ্যাভটা এখানে মূলত মেইন ভার্ব। সো এইভাবে এই পার্টস অফ স্পিচ এর পরিবর্তন হয়। মানে সহজ কথায় যদি আমি বলি, পৃথিবীতে যত শব্দ আছে, যত ওয়ার্ড আছে, সবই মূলত নাউন। আমি
এই যে টক, আমরা এটাকে ভার্ব বলি, ভার্ব না, এগুলো সবই নাউন। ভার্ব কখন হবে? যখন এটা বাক্যে বসবে, যখন এটা অ্যাকশন দিবে, যখন এটা কাজ করবে, যখন এটা সাবজেক্টের পরে থাকবে, তখনই আমি এটাকে বলতে পারবো যেটা ভার্ব। এই অ্যাজ ইউজুয়াল যে কোনো ওয়ার্ডই হচ্ছে মূলত নাউন। ঠিক আছে? আর অন্যান্য পার্টস অফ স্পিচ কিভাবে হয়? তার অবস্থানের উপর ডিপেন্ড করে। অর্থাৎ আপনারা যদি এই জায়গাটাতে আরেকটু ফোকাস করেন, দেখেন, তাহলে নাউন মূলত বলতে চাচ্ছে কি, যে নাউন হচ্ছে একটা নেমিং ওয়ার্ড। এটা কোনো জায়গার নাম, ব্যক্তির নাম, বস্তুর নাম, অর্থাৎ যে কোনো কিছু নামকেই নাউন বলে। নাউন রিলেটেড ওয়ার্ড গুলো বসে কোথায়, আগে এবার এটা বোঝেন। নাউন একটা সেন্টেন্স বা বাক্যের একদম শুরুতে থাকে, সাবজেক্টের স্থানে বা ভার্বের পর অবজেক্টের স্থানে থাকে মোস্ট অফ দ্য টাইম। এরপর দেখেন প্রোনাউন। এই প্রোনাউনের ব্যবহারটা কিভাবে হয়? বলছে নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট এর পরিবর্তে যে সকল শব্দ ব্যবহৃত হয় তাদেরকে প্রোনাউন বলে। আর প্রোনাউন ইজ আ সাবস্টিটিউটিং ওয়ার্ড ফর নাউন আর নাউন ইকুইভ্যালেন্ট। যেমন আই, উই, ইউ, হি, শি, দে আর দ্য প্রোনাউন। অর্থাৎ প্রোনাউনের মানে কি? সর্বনাম। এটা মূলত কি জানেন? প্র্যাকটিক্যালি বুঝতে হয়, দেখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি ভাষা, এটা তো মূলত ইংরেজদের থেকে আসে, তাই না? ব্রিটিশদের থেকে আসে। তো ব্রিটিশ বা ইংরেজরা রিডান্ডেন্সি পছন্দ করে না। রিডান্ডেন্সি মানে কি জানেন? দ্বিরুক্তি। একটা শব্দের দুইবার উক্তি বা ব্যবহার। যেমন আমরা বাংলায় অনেক সময় এই ধরনের কথা বলি না, সে নাচতে নাচতে স্কুলে যায়। ইংরেজি কি জানেন? হি গোস টু স্কুল ড্যান্সিং ড্যান্সিং। আমি গান গাইতে গাইতে ভাত খাই। আই ইটস রাইস সিঙ্গিং সিঙ্গিং। এরকম বলা যায়? ড্যান্সিং ড্যান্সিং, সিঙ্গিং সিঙ্গিং। হ্যাঁ। অনেকে বলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে ভেরি ভেরি, এটা ভুল। এই দুইবার এটা বলা যায় না। হ্যাঁ। অর্থাৎ এটাকে রিডান্ডেন্সি বলে বা দ্বিরুক্তি বলে। আপনি একটা পার্টিকুলার পার্সন, একটা পার্টিকুলার প্লেস বা থিংস সম্পর্কে যখন ডিসক্রাইব করবেন বা কথা বলবেন, প্রত্যেকটা বাক্যের শুরুতে যদি আপনি ওইটার নাম মেনশন করেন, সেটা অন কাইন্ডস অফ রিডান্ডেন্সির কাজ করে। এজন্য ওই নামের পরিবর্তে যে ওয়ার্ডটাকে আপনি ব্যবহার করছেন বা ইউজ করছেন, সেটাকে বলে সর্বনাম বা প্রোনাউন। আর সেটার ব্যবহার করলে একটা সেন্টেন্স দেখতে, বলতে বা লিখতে অনেক সুন্দর লাগে। ফর এক্সাম্পল, আমি যদি এখানে বলি যে, মনে করেন রহিম ইজ আ পোর বয়। রহিম একটা গরিব ছেলে। এবার আমি যদি আবার বলি যে রহিম ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আবার আমি যদি বলি যে রহিম রিডস ইন ক্লাস 10। ক্লাস 10। এই যে প্রত্যেকটা সেন্টেন্সে রহিম বলছি, এটা রিডান্ডেন্সির ব্যবহার হচ্ছে। তো ফার্স্ট সেন্টেন্সে রহিম রেখে বাকিগুলোতে রহিমের পরিবর্তে আমি যদি এখানে হি এর ব্যবহার করি, সেটাকেই প্রোনাউন বলে, তাই না? এটা আমরা সবাই জানি। অর্থাৎ প্রোনাউনের ব্যবহার করলে কি হয়? একটি সেন্টেন্স বা বাক্য দেখতে, বলতে বা লিখতে অনেক সুন্দর লাগে। রিডান্ডেন্সির প্রবলেমটা দূর হয়, এটাই। এরপর দেখেন, এই প্রোনাউনের অনেক ক্লাসিফিকেশন আছে, ডিটেলস ক্লাসে আপনারা দেখতে পারবেন। এরপর দেখেন অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভটা কি বোঝার চেষ্টা করেন। যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, তাকে অ্যাজেক্টিভ বলে। অ্যাজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই বা কোয়ালিফাই করে। অর্থাৎ নাউন প্রোনাউন কোথায় বসে? একদম শুরুতে অথবা শেষে, ভার্বের পরে। ঠিক সেই জায়গায় সেই নাউন প্রোনাউনের ঘাড়ের উপর যদি কোনো ওয়ার্ড বসে, সেটাকে অ্যাজেক্টিভ বলে। এই যে পার্টস অফ স্পিচ দেখাচ্ছি, এদের ফাংশন দেখাচ্ছি, অনেকে হয়তো এটা বুঝবেন না, গুরুত্ব দিবেন না, এনজয় করবেন না। কিন্তু এটা কি বোঝেন? এটা মূলত কি? আমরা যে ইংলিশ সেন্টেন্স বলবো বা একটা সেন্টেন্স লিখবো, এই সেন্টেন্সের অর্গানাইজেশন, এই সেন্টেন্স কিভাবে স্ট্রাকচারাইজড হয়, আমি সেটাই আপনাদের দেখাচ্ছি। যে একটা বাক্য লিখতে গেলে আমার একটা সাবজেক্ট লাগে। সেই সাবজেক্ট হয় নাউন বা প্রোনাউন। সেই সাবজেক্ট যে কাজটা করে সেটা আমার ভার্ব। সেটা আমার ভার্ব। যে এই যে কাজ করতেছে, ওই কাজ করাটা হচ্ছে আমার ভার্ব। তাহলে এই সাবজেক্ট আর ভার্ব তো আমার থাকবে। এবার সে কি কাজ করবে, ওইটা আমার অবজেক্ট। কাজটা কি হবে, সেটা আমার অবজেক্ট। সেটাও নাউন বা প্রোনাউন হয়। মানে একটা বাক্যের জিস্ট হচ্ছে নাউন, প্রোনাউন এবং ভার্ব। এই যে নাউন প্রোনাউন আর ভার্ব, নাউন প্রোনাউন শুরুতে থাকে এবং শেষে থাকে, মাঝে ভার্ব থাকে। ওই শুরু আর শেষের জায়গাটায়, মানে যে নাউন প্রোনাউন থাকে, ওইটার ঘাড়ের উপর যদি কোনো ওয়ার্ড বসে, ওইটাকে যদি কোনো ওয়ার্ড মডিফাই করে, বিশেষায়িত করে, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন দিস ইজ আ নাইস পেন। এখানে দিস ইজ পেন, এই পেনটা হচ্ছে মূলত একটা অবজেক্ট বা একটা কমপ্লিমেন্ট, যাই বলি না কেন আমি। So, এই যে পেন আমার এক্সটেনশনে আছে, এটা কি? অ্যাজ আ পার্টস অফ স্পিচ এটা তো একটা নাউন। পেনটা কি? একটা নাউন।
এই পেনের ঘাড়ের উপর বসতেছে কে? নাইস। এটা কলম, এটা সুন্দর কলম, এটা কলম, এটা একটা কলম। এই যে একটা সুন্দর কলম, ওই কলমকে এ এবং নাইস দুটো ওয়ার্ড মডিফাই করছে। কোনো বাক্যের নাউন বা প্রোনাউনকে, নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, তাহলে এ দ্বারা সংখ্যা বোঝাচ্ছে, এই জন্য এটাও অ্যাডজেক্টিভ, নাইসটাও অ্যাডজেক্টিভ। শি ইজ আ বিউটিফুল লেডি, লেডিটা মূলত নাউন। এই লেডির ঘাড়ের উপর বসতেছে কে? লেডিকে মডিফাই করছে কে? আ বিউটিফুল। অর্থাৎ এখানে এই যে নাইস ও বিউটিফুল, ওই সাথে আমি বলে দিলাম এ, এ যেটা লেখা আছে, কেউ যদি মনে করেন এরকম বাক্য দিল, দিয়ে বিউটিফুল এর নিচে আন্ডারলাইন না করে এ এর নিচে আন্ডারলাইন করলো, শি ইজ আ বিউটিফুল লেডি। সো এটার নিচে যদি আন্ডারলাইন করে বলে এটা কোন পার্টস অফ স্পিচ, ওইখানে অপশনে যদি আর্টিকেল থাকে অনেকে আর্টিকেল দিয়ে ফেলবে, বাট আর্টিকেল তো কোনো পার্টস অফ স্পিচের নাম না। ইংলিশ ল্যাঙ্গুয়েজে 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর আর্টিকেল নামে কোনো শব্দ নেই। আর্টিকেল বা ডিটারমিনার এটা অ্যাজেক্টিভ থেকে আসে। সো অ্যাজ এ পার্টস অফ স্পিচ এগুলো অ্যাজেক্টিভ। আশা করি অ্যাজেক্টিভটা আপনারা বুঝতে পারছেন, যে নাউন বা প্রোনাউনকে যেটা মডিফাই করে সেটা অ্যাজেক্টিভ। ভার্ব কি? ভার্ব সাবজেক্টের পরে থাকে, নাউন বা প্রোনাউনের পরেই ভার্ব থাকে। যেমন ভার্ব হলো এমন কিছু শব্দ যা থাকা, করা বা হওয়া বোঝায়। ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। ভার্ব একটা সেন্টেন্সের অপরিহার্য অংশ, দ্য এসেনশিয়াল পার্ট। এর জন্য ভার্বকে হার্টস অফ সেন্টেন্স বা সেন্টেন্সের প্রাণ বলা হয়। ফর এক্সাম্পল, হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। হি স্যাট ডাউন আন্ডার দ্য ট্রি টু মিট মি, সে গাছের নিচে বসেছিল আমার সাথে দেখা করতে। দে গো টু মার্কেট। মনে রাখবেন একটা বাক্যে সাবজেক্টের পরে যে ভার্বটা থাকে সেটাই মূলত মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হয়। সেটা দেখে টেন্স আইডেন্টিফাই করা যায়। একটা বাক্যে একের অধিক ভার্ব থাকতে পারে। যদি সাবজেক্ট থেকে দূরে কোনো ভার্ব থাকে, যেমন 3 নম্বর বাক্যে হি স্যাট ডাউন আন্ডার দ্য ট্রি টু মিট মি, এখানে মিট শব্দ, মিট এটা একটা ভার্ব, স্যাট একটা ভার্ব, দুটো ভার্ব আছে। স্যাট শব্দটা মূলত মেইন ভার্ব, মিটটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব, এটাকে বলে ইনফিনিটিভ, টু প্লাস বিয়ন, দেখা করতে। অর্থাৎ সাবজেক্ট থেকে দূরে যদি কোনো ভার্ব থাকে, মানে চেহারাটা ভার্বের মতো মনে হয়, ওটাকে নন ফাইনাইট ভার্ব বলে। ওইটা মূলত অ্যাজ এ পার্টস অফ স্পিচ নাউন বা অ্যাজেক্টিভ হয়, কোনো ভার্ব না। এগুলো আমি দেখাবো পরবর্তী ক্লাসগুলোতে। এরপর দেখেন অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটা হচ্ছে মূলত অ্যাজেক্টিভের বিপরীত। অ্যাডভার্ব কি? যে ওয়ার্ড সাধারণত নাউন, প্রোনাউন এবং ইন্টারজেকশন ব্যতীত যে কোনো পার্টস অফ স্পিচ বা ফ্রেজ বা সেন্টেন্সকে মডিফাই বা বিশেষায়িত করে তাকে অ্যাডভার্ব বলে। অ্যাড প্লাস ভার্ব ইকুয়াল টু অ্যাডভার্ব। অ্যাডভার্ব প্রধানত ভার্বকে মডিফাই করে। এক কথায় ভার্বকে বাড়িয়ে কিছু বলাটাই হচ্ছে অ্যাডভার্ব। ওই যে বললাম না, অ্যাডভার্ব কখনো নাউন প্রোনাউনকে মডিফাই করে না। অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করতে পারে, একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, প্রেপোজিশনকে মডিফাই করতে পারে, কিন্তু মেইনলি এটা মডিফাই করে কাকে? ভার্বকে। মডিফাই মানে কি? বিশেষায়িত করা, মানে একটা শব্দ সম্পর্কে আরো অতিরিক্ত তথ্য প্রদান করে। তো এই অ্যাডভার্ব মূলত ভার্ব রিলেটেড ওয়ার্ডকে মডিফাই করে। যেমন প্যান্থার ক্যান রান ফাস্ট, প্যান্থার মানে চিতাবাঘ। তো চিতাবাঘ ক্যান রান, ক্যান এটা একটা মডাল ভার্ব, রানটা মেইন ভার্ব। অর্থাৎ চিতাবাঘ দৌড়াতে পারে। এবার সে যে দৌড়াতে পারে, সে কেমন দৌড়ায়, তার দৌড়ানোর ধরনটা কেমন? ফাস্ট। সে দ্রুত দৌড়ায়, দৌড়ায়। এই দৌড়ানোর ধরন কেমন? দ্রুত, ফাস্ট। এটা হচ্ছে মূলত অ্যাডভার্ব। সুষমা ইজ আ ভেরি বিউটিফুল গার্ল। এই বাক্যের জিস্ট হচ্ছে সুষমা ইজ গার্ল। এই বিউটিফুল শব্দটা কি? অ্যাজেক্টিভ। কেন? গার্লকে মডিফাই করছে। নাউনকে যে ওয়ার্ড মডিফাই করে তাকে অ্যাজেক্টিভ বলে। সে সুন্দরী মেয়ে, সে খুব সুন্দরী মেয়ে। সুন্দরী, খুব সুন্দরী। অর্থাৎ এখানে ভেরি শব্দটা বিউটিফুলকে মডিফাই করে, এই জন্য এটা অ্যাডভার্ব। হ্যাঁ, দ্য ফ্যান ইজ মুভিং ওভার আওয়ার হেড, ফ্যানটা আমাদের মাথার উপর দিয়ে ঘুরছে। এই ওভার শব্দটা একটা প্রেপোজিশন। ফ্যানটা মাথার উপর দিয়ে ঘুরছে, ঠিক আছে, ফ্যানটা ঠিক আমাদের মাথার উপর দিয়ে ঘুরছে। দ্য ফ্যান ইজ মুভিং এক্স্যাক্টলি ওভার আওয়ার হেড, এই এক্স্যাক্টলি শব্দটা হচ্ছে মূলত প্রেপোজিশন, সরি, অ্যাডভার্ব। অর্থাৎ এটা ওই ওভার, এটা প্রেপোজিশন, এই ওভারকে মডিফাই করছে। সো এটা আমি দেখাচ্ছি ইন ডিটেলসে, একটু ওয়েট করেন। এরপর প্রেপোজিশন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আমার এই ফ্রি লাইভ ক্লাসগুলোর ভিতরে। অর্থাৎ আপনারা যারা আমার ফ্রি সেশনগুলো করছেন, এই ফ্রি সেশনের ভিতরেই প্রেপোজিশনের উপর ক্লাস আছে, আপনারা দেখবেন। প্রে শব্দের অর্থ পূর্বে এবং পজিশন শব্দের অর্থ অবস্থান। যে সকল শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তাকে প্রেপোজিশন বলে। প্রেপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যের অলংকার। অলংকার যেমন একজন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনি
প্রেপোজিশন ব্যবহারের মাধ্যমে বাক্যের সৌন্দর্য বেড়ে যায়। বোঝার চেষ্টা করেন। পুট দ্য বক্স অন দ্য টেবল, বক্সটা টেবিলের উপর রাখো। আই লিভ উইথ মাই ফ্যামিলি, হি লিভ ইন আমেরিকা। অর্থাৎ অন, উইথ, ইন এগুলো প্রেপোজিশন। এখন একটা জিনিস আপনারা একটু বোঝার চেষ্টা করেন, সেটা হচ্ছে এখানে প্রেপোজিশনটাও নাউন বা প্রোনাউনের আগে বসে। মূলত অবজেক্টের স্থানে যে নাউন বা প্রোনাউন গুলো বসে, ঠিক তার আগে প্রেপোজিশন থাকে। কিন্তু এটাকে কি, এটা বুঝতে হবে। একটা ছেলেকে আপনি যদি কোট, বুট, শার্ট, টাই পরান, দেখতে যেমন সুন্দর লাগে। একটা মেয়েকে হাতে চুড়ি, কানের দুল, নাকের নলক মানুষ পরায় না, নতুন বউকে সাজায় না, বিয়ের বউকে বা সিনেমার নায়িকারা সাজে না, সাজলে যেমন সুন্দর লাগে। একটা সেন্টেন্স বা বাক্যে যদি প্রিপোজিশনের ব্যবহার করেন, তাহলে ওই সেন্টেন্স বা বাক্যের সৌন্দর্য বেড়ে যায়। প্রিপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যকে অলংকৃত করে, ডেকোরেট করে, গর্জিয়াস করে তোলে। আর প্রিপোজিশনের ব্যবহার যদি আপনি না জানেন, একটা সেন্টেন্স খাপ ছাড়া হয়ে যায়, একটার সাথে একটা ওয়ার্ড কানেক্টেড হয় না। তো এইটা আপনাকে জানতে হবে। আপনি ফ্রি হ্যান্ডে যে কোনো কিছু লিখতে যান বা ইংলিশে কথা বলতে চান, প্রিপোজিশনের ব্যবহার অবশ্যই অবশ্যই শিখতে হয়। এই জন্য এটার উপর আমার আলাদা একটা সেশন আছে, আপনারা সেটাতে জয়েন করবেন, কমপ্লিট ক্লাস অফ প্রিপোজিশন। এরপর হচ্ছে কনজাংশন। জাস্ট একটু ওয়েট করেন, এটা শেষ করে আমরা মেইন সেশনে চলে আসবো। কনজাংশনটা কি? দেখেন, এখানে বলছে যে কনজাংশন অর্থ সংযোগ স্থাপন। দুইটি শব্দ, ওয়ার্ড, দুইটি বাক্য, সেন্টেন্স বা বাক্যাংশ, ক্লজ বা ফ্রেজের মধ্যে সংযোগ স্থাপনকারী শব্দকে মূলত কনজাংশন বলে। অর্থাৎ এটা মূলত রাইটিং এ বেশি দরকার হয়। অ্যান্ড, অর, বাট, দো, অলদো, দোজ আর দ্য কনজাংশন। এরা কি করে, আলাদা দুইটা বাক্যকে, ক্লজকে, সেন্টেন্সকে জোড়া লাগায় বা কানেক্ট করে। দে আর চেয়ারফুল বাট ব্রড মাইন্ডেড, শি ইজ হ্যাপি বাট ফ্রাস্ট্রেটেড, আই উইল গো ইফ ইউ কাম। সো দোজ আর দ্য কনজাংশন, ইউ অল নো দ্যাট। এবার হচ্ছে ইন্টারজেকশন। এই জায়গাটাকে আমি একটু বলি আপনাদেরকে। দেখেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজের টোটাল পার্টস অফ স্পিচ আছে আমাদের 8 প্রকার। কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝেন। 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর এই ইন্টারজেকশন বাদে বাকি যে 7টি আছে, সেই 7টি যে কোনো না যে কোনো ভাবে একটার সাথে একটা কানেক্টেড বা রিলেটেড। যেমন ওই যে বললাম, প্রেপোজিশন নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, ভার্ব, সরি অ্যাডভার্ব ভার্বের জন্য বসে, অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের জন্য বসে, বা কনজাংশনও আলাদা দুইটা নাউনকে কানেক্ট করে, জোড়া লাগায়। অর্থাৎ প্রত্যেকটাই একটার সাথে আরেকটা রিলেটেড বা কানেক্টেড। কিন্তু এই ইন্টারজেকশন, এইটা হচ্ছে বাইরের একটা পার্ট, এইটা অন্য কোনো ওয়ার্ডের সাথে ওইভাবে কানেক্টেড হয় না। এটা দেখলেই চেনা যায়, ওই আবেগ অনুভূতি এগুলো বোঝায়, এক্সক্লামেশন সিম্বল থাকে। মানে খুবই সিম্পল একটা বিষয়, যে আবেগ অনুভূতি ছাড়া মানুষ বাঁচতে পারে না। মানুষের আবেগ অনুভূতি প্রকাশে ইংরেজিতে বেশ কিছু শব্দ ব্যবহৃত হয়, যেমন হুররে, আলাস, ফাই, ব্রাভো, হাস, হ্যালো। এগুলোই মূলত ইন্টারজেকশন। আলাস, ইজ নো মোর। ফাই আর ফু, ইউ আর সো ব্যাড। ব্রাভো, ইউ আর ডুইং ওয়েল। অর্থাৎ এগুলো হচ্ছে, যেটা বললাম আমি, মানে অন্যান্য ওয়ার্ডের সাথে এভাবে কানেক্টেড হয় না বাক্যের ভিতর, এটা একদমই আলাদা থাকে। তো এই হচ্ছে 8 প্রকার পার্টস অফ স্পিচের বেসিক ফাংশন। এখন আমাদের যে কাজ মূলত সেটা হচ্ছে, আমরা প্যাসেজ থেকে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারি কিনা। ওই শুরুতেই যে কথাটা বললাম, আপনার যদি ভালো ভোকাবুলারি না জানা থাকে, কিন্তু একটা সেন্টেন্সের পার্টস অফ স্পিচ যদি আপনি আইডেন্টিফাই করতে সক্ষম হন, তো একটা সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল অর্থ বের করা যায়, অ্যাকচুয়াল সেন্স বা মিনিং বোঝা যায় আর কি। তো এটা শিখতে হবে। যেমন দেখেন, এখানে বলা আছে, A very nice glass jar was kept on the table. একটা সুন্দর গ্লাসের জার টেবিলের উপর রাখা ছিল। Suddenly it fell down and broken. হঠাৎ করে এটা পড়ে গেল এবং ভেঙে গেল। My sister screamed. আমার বোন চিৎকার করে উঠল। Damn! How it happened? এটা কিভাবে ঘটলো? এখন দেখেন, এই এই যে বাক্যগুলো, 4টা বা 5টা বাক্য এখানে আছে, আপনারা দেখছেন। এই বাক্যে ব্যবহৃত যে শব্দগুলো আছে, যে ওয়ার্ডগুলো আছে, এই প্রত্যেকটা ওয়ার্ডে একটা নাম আছে। এই নামগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে, করা শিখতে হবে। যেমন এ, আ ভেরি নাইস গ্লাস জার। আ, এটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ। ভেরি, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। নাইস, এটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ। গ্লাস জার, আমি যদি একসাথে বলি, এটা একটা নাউন, নাউন ফ্রেজ।
আলাদাভাবে বললে গ্লাসটা অ্যাডজেক্টিভ, জারটা নাউন এরকম হয়ে যায়। ওয়াজ কেপ্ট এটা একটা ভার্ব ফ্রেজ, অর্থাৎ ওয়াজটা অক্সিলারি ভার্ব, কেপ্ট এটা মেইন ভার্ব। অন দ্য টেবল, অনটা প্রেপোজিশন, দ্য অ্যাডজেক্টিভ, টেবল নাউন। একসাথে যদি ফ্রেজ আকারে বলি, অন দ্য টেবল একটা প্রেপোজিশনাল ফ্রেজ, সাডেনলি এটা একটা অ্যাডভার্ব, ইট ফেল ডাউন, ইট একটা প্রোনাউন, ফেল ডাউন এটা ভার্ব, অ্যান্ড এটা কনজাংশন, ব্রোকেন এটা ভার্ব। মাই সিস্টার স্ক্রিমড, এই মাই শব্দটাকে অনেকে প্রোনাউন বলে, বাট এটা প্রোনাউন না, এটা অ্যাজেক্টিভ। মনে রাখবেন, মাই, আওয়ার, ইয়োর, দেয়ার, হার, এগুলো কখনোই প্রোনাউন হয় না, এগুলো অ্যাজেক্টিভ। এগুলোকে বলা হয় পজিটিভ অ্যাজেক্টিভ। প্রোনাউনের কাজ হচ্ছে একটা সেন্টেন্স বা বাক্যের নাউনকে রিপ্লেস করা, নাউনের পরিবর্তে বসা। প্রোনাউন কাউকে মডিফাই করে না, পরিবর্তে বসে, সাবজেক্টের স্থানে থাকে। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে সিস্টার, নাউন। এই নাউনকে মডিফাই করছে মাই শব্দটি, যে আমার বোন, বোন আমার বোন। তাহলে যে ওয়ার্ড নাউনকে মডিফাই করে সেটা মূলত অ্যাজেক্টিভ হয়, কখনো প্রোনাউন হয় না। প্রোনাউন নাউনকে উঠাই দিয়ে বসে, রিপ্লেস করে। সো আওয়ার কার, দেয়ার হাউস, এই যে আওয়ার, দেয়ার, দেয়ার, মাই, এগুলো হচ্ছে সবই পজিটিভ অ্যাজেক্টিভ, নট প্রোনাউন। এই জায়গায় অনেকে ভুল করে। স্ক্রিমড এটা ভার্ব, ড্যাম এটা ইন্টারজেকশন, হাউ ইট হ্যাপেন্ড। সো এগুলো আপনাকে বুঝতে হবে, এই জায়গাগুলো আপনাকে নেওয়ার চেষ্টা করতে হবে, প্রত্যেকটা সেন্টেন্স পড়ে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে হবে। আমি এই যে মাই সিস্টার, অনেকে হয়তো এটা নিয়ে কনফিউশনে আছেন এখন, যে কেন এটা অ্যাজেক্টিভ হবে। আমি আপনাদেরকে বুঝাই দিব নেক্সট ক্লাসে, আমি যখন প্রোনাউনের উপর ডিটেইলস ক্লাস নিব আমি বুঝাবো, দেখাবো। মাইন শব্দটা প্রোনাউন, মাইন এটা প্রোনাউন, কারণ এটা কাউকে মডিফাই করে না। যেমন দ্য বুক ইজ মাইন, এই মাইনের পরে ফুল স্টপ বসে, এই বইটা আমার, এটা প্রোনাউন। কিন্তু দিস ইজ মাই বুক, এটা আমার বই, ওই মাইটা কিন্তু প্রোনাউন হয় না, কখনো অ্যাজেক্টিভ হয়। আচ্ছা, যাই হোক, এইখানে কিছু বাক্য দেওয়া আছে, এগুলো হচ্ছে কম্পিটিটিভ এক্সাম রিলেটেড, বিসিএস বা ব্যাংক জব রিলেটেড সেন্টেন্স। এইখান থেকে আপনাকে পার্টস অফ স্পিচটা আইডেন্টিফাই করতে হবে। এই জায়গাগুলো কমপ্লিট করে, এটা শেষ করে আমি আপনাদের মেইন পার্টিতে আসবো আজকে। এটা শেষ, জাস্ট 3 থেকে 4 মিনিট টাইম লাগবে। তো দেখেন, আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, এখানে আইটা কি, প্রোনাউন, হ্যাভটা কি, ভার্ব, অ অ্যাজেক্টিভ, নট আর্টিকেল, অ্যাজেক্টিভ, পেন এটা নাউন। আই গো হোম, আমি বাড়ি যাই, আইটা প্রোনাউন, গোটা ভার্ব, হোমটা কি, অনেকে বলবে নাউন, এই হোমটা এখানে অ্যাডভার্ব। আই গো টু হাউস, একটা বিষয় খেয়াল করেন, 2 এবং 3, আই গো, 3 নম্বর বাক্যে তারপরে টু আছে, কিন্তু 2 নম্বর বাক্যে টু নেই। কেন নেই, এইগুলো বুঝতে হয়। দেখেন, হাউস মানে বাড়ি, একটা নির্দিষ্ট জায়গায় যাওয়া বোঝাচ্ছে। আমার টু, এই যে ওয়ার্ডটা, এই যে প্রেপোজিশনটা, এটার নিয়ম হচ্ছে কোন একটা দিকে যাওয়া বোঝায়, কোন একটা নির্দিষ্ট দিকে যাওয়া বোঝাতে গো এর পর টু প্রেপোজিশনটি বসে। তারা স্কুলে যাচ্ছে, দে আর গোয়িং টু স্কুল। সে প্রতিদিন বাজারে যায়, হি গোস টু মার্কেট এভরিডে। এই যে গোয়িং টু, গোস টু বা গো টু, টু আমরা ব্যবহার করি কোন একটা দিকে যাওয়া বোঝাতে। কিন্তু পৃথিবীতে 4টা শব্দ আছে, যে 4টি শব্দের আগে এবং গো এর পরে যাওয়ার ক্ষেত্রে কখনো টু প্রিপোজিশন বসে না। এই 4টি শব্দ হচ্ছে হোম, হোম, হিয়ার, দেয়ার অ্যান্ড অ্যাব্রোড। হিয়ার মানে এখানে, দেয়ার মানে সেখানে, আই গো দেয়ার, আই গো অ্যাব্রোড, অ্যাব্রোড মানে বিদেশ, আর হোম, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। পার্থক্য কি জানেন হোম আর হাউজের ভিতর? আমরা তো জানি হোম মানে বাড়ি, হাউস মানেও বাড়ি। হাউস বলতে নির্দিষ্ট কোনো বাড়িকে বোঝায়, একটা বিল্ডিং, একটা বস্তু, থিংস। কিন্তু হোম বলতে নির্দিষ্ট কোনো ঘরকে বোঝায় না। হোম হচ্ছে একটা প্লেস, একটা জায়গাকে ইন্ডিকেট করে। সেটা বট গাছের নিচে হতে পারে, সেটা নৌকার নিচে ছাউনি হতে পারে, সেটা পাহাড়ের গুহা হতে পারে। এনি কাইন্ডস অফ প্লেস ক্যান বি হোম, বাট এনি কাইন্ডস অফ প্লেস ক্যান নট বি হাউস। হাউস বলতে আপনাকে নির্দিষ্ট একটা বাড়িকে ইন্ডিকেট করতে হবে। এই জন্য হাউজের আগে টু আছে, হোমের আগে নেই। হোম মানে যে শুধু বাড়ি বোঝায় এরকম না, হোম অ্যান্ড অ্যাব্রোড বলে না, দেশ বিদেশ, এরকম জাস্ট একটা প্লেসকে ইন্ডিকেট করে। আই নিড সাম ওয়াটার, দেখেন,
আমার কিছু পানি দরকার। এগুলো অনেক গুরুত্বপূর্ণ, আমি কথাগুলো বলছি, হয়তো অনেকে এটা বুঝতে পারবেন না বা নিতে পারবেন না। আমি যদি সহজ বিষয় পড়াতাম, এটা প্লাস এটা প্লাস এটা এরকম হয়, এই দিয়ে হাজারো সেন্টেন্স করা যায়, অনেকে এনজয় করতেন। কিন্তু এগুলো জানতে হয়, ল্যাঙ্গুয়েজে প্রফেশনাল হতে গেলে, এক্সপার্ট হতে গেলে, ল্যাঙ্গুয়েজটাকে যদি আপনি নিজের অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চান, অরিজিন থেকে ডেভেলপ করতে চান, এগুলো জানতে হবে। বিশ্বাস করেন, এগুলোকে স্কিপ করে কখনোই ভাষা শেখা যায় না। অনেকে শেখায়, অনেকে শেখে চেষ্টা করে, বাট কমপ্লিট ডেভেলপমেন্ট ওইখান থেকে আসে না। এইটা হলে কি হয়, এই বিষয়গুলো জানতে পারলে কি হয়, ল্যাঙ্গুয়েজটা শিখে আপনি ধরে রাখতে পারবেন, আপনার ভিত্তিটা মজবুত হবে, আপনার নেক্সট জেনারেশনকে আপনি শেখাতে পারবেন, নিজের ভিতরে কনফিডেন্ট বা প্লেজার কাজ করে। দ্যাট ইজ দ্য মেইন থিংস। এই ল্যাঙ্গুয়েজটা এইভাবে শিখতে পারলে আপনার নিজের একটা অ্যাসেট বা সম্পদ হয়ে থাকবে এটা। আই নিড সাম ওয়াটার, আমার কিছু পানি দরকার। আইটা প্রোনাউন, নিড ভার্ব, ওয়াটারটা নাউন, সাম শব্দটি হচ্ছে একটা অ্যাজেক্টিভ, ওয়াটারকে মডিফাই করে। ঠিক আছে, সো কোয়ান্টিটিভ অ্যাজেক্টিভ। আবার 5 নম্বর বাক্যে দেখেন, ওয়াটার দ্য গার্ডেন, এর বাংলা অর্থ হচ্ছে বাগানে পানি দাও। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে কোনো সাবজেক্ট নেই, সাবজেক্টটা উজ্জ্ব আছে। মূলত এরকম হবে, ইউ ওয়াটার দ্য গার্ডেন, কিন্তু ওয়াটার দিয়ে শুরু, অর্থাৎ ওয়াটার মানে এখানে পানি দেওয়া। 4 নম্বর বাক্যে যে ওয়াটারটা নাউন ছিল, 5 নম্বর বাক্যে একই ওয়ার্ড ভার্ব হয়ে গেছে, ওয়াটার দ্য গার্ডেন। হেয়ার ইজ মাই স্কুল, এখানে আমার স্কুল, ওই যে কথাটা বললাম মাই, এই মাই স্কুল, স্কুলটা নাউন, মাইটা অ্যাজেক্টিভ। ঠিক আছে, অ্যাজেক্টিভ হচ্ছে নাউনকে মডিফাই করে। এটা প্রোনাউন না, প্রোনাউন হলে কখনোই আরেকটা নাউন বসে না, প্রোনাউন নাউনকে রিপ্লেস করে। হি ইজ আ স্কুল বয়, সে একটা স্কুলে পড়ুয়া বালক। আগের বাক্যে 6 নম্বর বাক্যে স্কুলটা নাউন ছিল, বাট 7 নম্বর বাক্যে স্কুলটা অ্যাজেক্টিভ হয়ে গেছে, কারণ ওই বয়কে মডিফাই করছে। হ্যাঁ, বয়, স্কুল বয়। আই টক টু হিম, এটা তো আমি লিখে দেখালাম, আই হ্যাভ আ টক উইথ হিম। 8 নম্বরে যে টক আছে ওটা ভার্ব, 9 নম্বরে যে টক আছে ওটা নাউন। আই ওয়াচড আ শো লাস্ট নাইট, 10 নম্বরে যে শোটা দেখছেন ওই শোটা একটা নাউন, আর্টিকেলের পরে বসছে। টিভি শো হতে পারে, সিনেমা হতে পারে, এনি কাইন্ডস অফ শো। আর 12 নম্বর বাক্যে, হি লিভস ইন চিটাগাং, সে চিটাগাং এ বাস করে। সরি, 11 নম্বর বাক্যে যে শোটা দেখছেন, শো মি ইওর আইডি কার্ড, এই শোটা হচ্ছে একটা ভার্ব, ইম্পারেটিভ সেন্টেন্স, তোমার আইডি কার্ডটি আমাকে দেখাও। 12 নম্বর বাক্যে, হি লিভস ইন চিটাগাং, সে চিটাগাং এ বাস করে। এখানে চিটাগাং শব্দটি একটা নাউন, ইন শব্দটা প্রেপোজিশন, একটা জায়গার নাম, তার আগে ইন বসছে, এটা একটা প্রেপোজিশন। কিন্তু 13 নম্বর বাক্যে, খাম ইন, ভিতরে আসো, খাম ইন মানে কি, ভিতরে আসো, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, সাবজেক্ট নেই, খামটা এখানে ভার্ব। এই ইনটা, অনেকে এটাকে প্রেপোজিশন বলবে, বাট না, এটা একটা অ্যাডভার্ব। কোথায়, কোথায় আসো, ওয়ার, ভিতরে, এটাকে বলে অ্যাডভার্ব অফ প্লেস। মনে রাখবেন, প্রেপোজিশনের ডেফিনেশন হচ্ছে যে কোনো শব্দ যদি নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে। এই ইন কিন্তু 13 নম্বর বাক্যে যে ইন, এটার পরে কোনো নাউন প্রোনাউন নেই, এটা কোনো নাউন প্রোনাউনের পূর্বে বসেনি, এই জন্য এটা কখনোই প্রেপোজিশন হবে না, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। আই কাম ইন, ভিতরে আসো। বাট 12 নম্বর বাক্যে ইনটা প্রেপোজিশন, চিটাগাং এর আগে আছে। এগুলো আইডেন্টিফাই করা শিখতে হবে। 14 নম্বর বাক্যে, আই ডিসলাইক ক্রাইং, আমি কান্না অপছন্দ করি, ডিসলাইকটা এখানে ভার্ব, ক্রাইং শব্দটা দেখে মনে হচ্ছে ভার্ব, বাট ওটা আসলে ভার্ব না, ওটা ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ, ওটা একটা নাউন, একটা জেরান্ড অ্যাজ আ পার্টস অফ স্পিচ, একটা নাউন। 15 নম্বর বাক্যে, আই স আ ক্রাইং বেবি, আমি একটা কান্নারত শিশুকে দেখেছিলাম। এখানে ক্রাইং শব্দটা বেবিকে মডিফাই করছে, এটা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, অ্যাজেক্টিভ, অ্যাজ আ পার্টস অফ স্পিচ অ্যাজেক্টিভ, এখানে সটা মেইন ভার্ব, পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। তাহলে 14 নম্বর বাক্যে যে ক্রাইংটা নাউন, 15 নম্বর বাক্যে একই ওয়ার্ড একই স্পেলিং অ্যাজেক্টিভ, 13 নম্বর বাক্যে যে ইনটা অ্যাডভার্ব, 12 নম্বর বাক্যে সেই ইনটা প্রেপোজিশন, 11 নম্বর বাক্যে যে শোটা ভার্ব, 10 নম্বর বাক্যে সেই শোটা নাউন। সো এই যে পার্টস অফ স্পিচের চেঞ্জ বা পরিবর্তন, এইটা আপনাকে বুঝতে হবে, এইটা আপনার করা শিখতে হবে। যদি এটা করতে পারেন, এই জায়গাটা ডেভেলপ করতে পারেন, ল্যাঙ্গুয়েজটা খুব ভালোভাবে শিখতে পারবেন, দ্রুত শিখতে পারবেন, এতটুকু আমি বলতে পারি। সো এই গেল পার্টস অফ স্পিচের বেসিক একটা ফাংশন। এগুলোর উপর ডিটেলস ক্লাস আছে, আমি সেটা পরে দেখাবো। কিন্তু এই পর্যন্ত যতটুকু ধারণা দিলাম, জানি না কি নিতে পারলেন কি পারলেন না। এখন আমি একটু প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসি। ও আচ্ছা, আপনারা অনেকেই, আমি গত ক্লাসের পিডিএফ ফাইল এবং রেকর্ডেড ক্লাস দিয়েছি, তো আপনারা অনেকে এই যে ভার্বের ফর্ম দিতে চেয়েছিলাম, এটা চেয়েছেন আমাকে ইনবক্সে, আমি এটা পাঠিয়ে দিব। আমি হচ্ছে একসাথে দুইটা পিডিএফ দেওয়ার কারণে আরেকটা দিলে হোয়াটসঅ্যাপে প্রবলেম হচ্ছিল, আর এটা অনেক বড় একটা পিডিএফ ফাইল, এই জন্য আমি দিতে পারিনি। এটা আমি পাঠিয়ে দিব আপনাদের নেক্সট ক্লাসে, কোনো টেনশনের কারণে আমি দিয়ে দিব। আচ্ছা, তো যে কথাটা আমি বলছি সেটা হচ্ছে, আহ কোথায় ছিলাম, হ্যাঁ, প্র্যাকটিক্যাল জায়গাটাতে এখন আমি আসবো। আমি একটা ব্ল্যাঙ্ক পেজে যাচ্ছি, আপনারা
যদি সম্ভব হয় পারলে খাতা কলম নিয়ে বসবেন, ইট উইল বি বেটার ফর ইউ। একটা বড় করে হেডলাইন দেন যে কিভাবে আমরা ছোট বাক্য থেকে বড় বাক্য তৈরি করতে পারি, হ্যাঁ? হাউ ক্যান উই মেক লং ইংলিশ সেন্টেন্স ফ্রম শর্ট সেন্টেন্স, কিভাবে ছোট বাক্য থেকে বড় বাক্য তৈরি করতে পারি। আমি আপনাদেরকে গত ক্লাসে একটা স্ট্রাকচার নিয়ে কথা বলছিলাম যে ইংলিশে যে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে একটা পার্টিকুলার স্ট্রাকচার মেনটেন করতে হয়। মোস্ট অফ দ্য টাইম প্রায় 90% সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে এই স্ট্রাকচারটাই মেনটেন করা লাগে। সেটা কি? ফার্স্ট অফ অল, ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্স আমি স্ট্রাকচারটা লিখি। উই নিড আ সাবজেক্ট, একটা সাবজেক্টের প্রয়োজন। এই সাবজেক্টের জায়গায় নাউন বা প্রোনাউন বসে। এই নাউন প্রোনাউন কি? এই যে এইমাত্র আলোচনা করলাম যে আমরা যখন একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করব, বাক্যে ব্যবহৃত যে শব্দ, যে ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম থাকে। এই নামগুলো 8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে আসে। তো শুরুতে যে ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ডটা অ্যাজ আ পার্টস অফ স্পিচ নাউন অথবা প্রোনাউন হয়। এরপরে ভার্ব, এরপরে কি? ভার্ব, দেন এক্সটেনশন। এই এক্সটেনশনের জায়গাটাতে আমার অবজেক্ট বসতে পারে, অথবা আমার কমপ্লিমেন্ট বসতে পারে, অথবা অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার হতে পারে। এগুলো কি সেটাও আমি গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম। তো এই স্ট্রাকচারটা আমি প্রত্যেকটা ক্লাসেই দেখাবো যাতে করে স্টুডেন্টরা ভালোভাবে বুঝতে পারে, মনে রাখতে পারে। এইবার দেখেন কিভাবে আমরা যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করব। তার জন্য আমাকে কিছু স্টেপ ফলো করতে হবে। এই স্টেপগুলো কি? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, বিষয়গুলো নেওয়ার চেষ্টা করেন। উই হ্যাভ টু ফলো 5 স্টেপ হিয়ার। ফার্স্ট অন ইজ, ফর মেকিং লং ইংলিশ সেন্টেন্স ফ্রম শর্ট সেন্টেন্স উই নিড আ সাবজেক্ট। আমাদের একটা সাবজেক্টের প্রয়োজন। এই সাবজেক্ট কি? একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন বলে, কেউ তো একজন করে। একটা বাক্যের সাবজেক্ট হতে পারে আই, অথবা উই, অথবা ইউ, অথবা হি, অথবা সি, অথবা রহিম। এই ধরনের ওয়ার্ডই আর কি সাবজেক্ট হয়। আমি গত ক্লাসে বলছিলাম আপনাদের যে সাবজেক্ট একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে। সাবজেক্টের পরেই একটা বাক্য তৈরি করতে গেলে আমাদের মাস্ট যেটা দরকার হয় সেটা হচ্ছে ভার্ব। এই ভার্বটা কি? এটা আমি বলছি যে ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। ভার্ব ইজ দ্য হার্টবিট অফ সেন্টেন্স। ভার্ব মানে কি? করা, চলা, খাওয়া, লেখা, বলা, যাওয়া, নেওয়া, দেওয়া, এগুলোকে ভার্ব বলি। যেমন ইট মানে খাওয়া, টু মানে করা, ড্রাইভ মানে চালানো, বাই মানে কেনা, ইনভাইট মানে নিমন্ত্রণ করা, গিভ মানে দেওয়া, রিড মানে পড়া, রাইট মানে লেখা। এই যে ওয়ার্ডগুলো আমি লিখছি, এগুলো সবই কি? ভার্ব। ড্রাইভ মানে চালানো, ড্র মানে আঁকা, স্পিক মানে বলা, এগুলো সবই হচ্ছে ভার্ব। একটা বাক্য তৈরি করতে গেলে সাবজেক্টের পরেই কি বসে? ভার্ব বসে। এই যে সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালাম, এরপর একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করার জন্য আমার অবজেক্টের প্রয়োজন হয়। এই অবজেক্ট কিভাবে পাওয়া যায় জানেন? অবজেক্ট পেতে হলে মূলত যে কাজটা করতে হয়, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হয়। অর্থাৎ স্টেপ নাম্বার 3, আস্ক দ্য কোশ্চেন টু দ্য ভার্ব উইথ হোয়াট অ্যান্ড হুম। ভার্বকে হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করতে হবে। আহ কেন করতে হবে? ফর গেটিং অবজেক্ট, অবজেক্ট পাওয়ার জন্য, ফর গেটিং অবজেক্ট। তাহলে একটু বোঝার চেষ্টা করেন বা বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করেন। এখানে যে পার্টগুলো আমি দিয়েছি বা দেখিয়েছি বা যেটা আমি লিখেছি এই জায়গাটাতে, অবজেক্ট 2 প্রকার। আমি এটা গত ক্লাসে বলছিলাম, একটা ডাইরেক্ট অবজেক্ট, একটা ইনডাইরেক্ট অবজেক্ট। ভার্বকে হোয়াট দ্বারা কোশ্চেন করলে ডাইরেক্ট অবজেক্ট পাওয়া যায়, হুম দ্বারা কোশ্চেন করলে ইনডাইরেক্ট অবজেক্ট পাওয়া যায়। দেন স্টেপ নাম্বার 4, again asks the question to the verb with how, where, when and why। এই ওয়ার্ডগুলো দ্বারা ভার্বকে কোশ্চেন করতে হবে, হাউ, ওয়্যার, ওয়েন অ্যান্ড হোয়াই। হ্যাঁ। এরপর নাম্বার 5, এটা ইজ নাথিং, জাস্ট প্রোভাইড দ্য অ্যান্সার, প্রোভাইড দ্য অ্যান্সার। এই যে 5টা স্টেপ ফলো করলাম, এই 5টি স্টেপ ফলো করে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। সিম্পলি কিভাবে বলতে পারি, যেমন গত ক্লাসে বলছিলাম, একটা সাবজেক্ট নিলাম উই, বোঝেন? একটা সাবজেক্ট নিলাম উই, একটা ভার্ব নিলাম প্লে, আমরা খেলি।
উই প্লে। এবার হোয়াট, কি খেলি, হোয়াট ডু উই প্লে ফুটবল। এটা সিচুয়েশন অনুযায়ী হয়ে যায়, সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারলে বাকি জায়গাটা অটোমেটিক্যালি চলে আসে। আমরা ফুটবল খেলি, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। আমরা সারা জীবন এইটুকু সেন্টেন্স তৈরি করতে বা লিখতে অভ্যস্ত। আমরা এইটুকু সেন্টেন্স লিখি, আই ইট রাইস, আমি ভাত খাই, সারা জীবন এইভাবে। আমরা যদি ইংলিশটা প্র্যাকটিস করি, হি ড্রাইভস এ কার, জাস্ট এতটুকু লিখি। আমরা যদি ইংলিশটা প্র্যাকটিস করি, প্র্যাকটিসটা ওইভাবে করি, উই প্লে ফুটবল, উই ডোন্ট প্লে ফুটবল, ডু উই প্লে ফুটবল, ডোন্ট উই প্লে ফুটবল, I eat rice, I don't eat rice. He drives a car, he doesn't drive a car. Does he drive a car? Doesn't he drive a car? এতটুকু সেন্টেন্স তৈরি করি। কিন্তু আমরা কি সারা জীবন এতটুকুর ভিতরেই অভ্যস্ত থাকবো? একটা সেন্টেন্সকে কি বড় করা যায় না? লং করা যায় না? একটা বাক্যের ভিতর কি এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসা যায় না? অবশ্যই যায়। কিভাবে যায়? কিভাবে ক্রিয়েটিভ রাইটিংটাকে ডেভেলপ করা যায়? রাইটিং এর সব থেকে ইফেক্টিভ স্ট্র্যাটেজি বা টেকনিক হচ্ছে এটা। আমি যেটা গত ক্লাসে আপনাদেরকে একটু বলেছিলাম, আমি আজকে আরো কয়েকটা দেখাচ্ছি, একটু ওয়েট করেন। সো উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। এবার এই প্লে শব্দটাকে আপনি কোশ্চেন করেন এই ওয়ার্ডগুলো দিয়ে। আগে হাউ দিয়ে যদি কোশ্চেন করেন অ্যাডভার্ব অফ ম্যানার পাওয়া যায়। হ্যাঁ, হাউ ডু উই প্লে ফুটবল। এখন আমি যদি বলি উই প্লে ফুটবল ভেরি পলাইটলি, আমরা খুবই ভদ্রতার সহিত ফুটবল খেলি। অর্থাৎ খেলার মাঠে আমরা মারামারি করি না। হ্যাঁ, সো ভেরি পলাইটলি এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। খেলার মাঠে ফাউল করি না, খারাপ আচরণ করি না। ওয়ার ডু উই প্লে ফুটবল, কোথায় ফুটবল খেলি? অন দ্য ফিল্ড, আমরা মাঠে ফুটবল খেলি। আহ, আমরা যে মাঠে ফুটবল খেলি পলাইটলি, কখন ফুটবল খেলেন আপনি? আমি বিকালবেলা ফুটবল খেলি, ইন দ্য আফটারনুন, বিকালবেলা ফুটবল খেলি। আমরা যে মাঠে বিকালবেলা ফুটবল খেলি, এটা কেন খেলি? ওয়াই ডু উই প্লে ফুটবল, আমরা বিকালবেলা মাঠে ভদ্রতার সহিত ফুটবল খেলি। কেন? কারণটা কি, রিজনটা কি? আমি বলতে পারি যে আমার শরীরটাকে ফিট রাখার জন্য, জাস্ট আই ক্যান সে টু ফিট মাই বডি, অথবা শারীরিক ব্যায়াম করার জন্য, টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ। হ্যাঁ, এই যে পার্টগুলো আমি নিলাম, এইগুলো মূলত কি? এগুলোকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হ্যাঁ, এই অ্যাডভার্ব গুলো একটা কারেক্ট অর্ডার মেনটেন করে, সেটা হচ্ছে ম্যানার, প্লেস, টাইম, রিজন। মানে এই যেভাবে লিখছি ঠিক এইভাবেই লিখতে হবে। আগে হাউ দিয়ে কোশ্চেন করতে হবে, দেন ওয়ার, দেন ওয়াই, দেন সরি, দেন ওয়েন, দেন ওয়াই। অর্থাৎ উই প্লে ফুটবল, এটা তো একটা কমপ্লিট সেন্টেন্স। এইখান থেকে এক্সারসাইজ পর্যন্ত আনলাম। এখানে যে ভেরি পলাইটলি, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। ভার্বকে হাউ দ্বারা কোশ্চেন করে পাওয়া যায়। অন দ্য ফিল্ড, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। ভার্বকে ওয়ার দ্বারা কোশ্চেন করে পাওয়া যায়। ইন দ্য আফটারনুন, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। ভার্বকে ওয়েন দ্বারা কোশ্চেন করে পাওয়া যায়। টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ কি, রিজন। ভার্বকে ওয়াই দ্বারা কোশ্চেন করে পাওয়া যায়। এই বাক্যটাও সেম। আই ইট রাইস, আমি ভাত খাই। হাউ ডু আই ইট রাইস? আই ইট রাইস ভেরি স্লোলি, আমি এটা গত ক্লাসে বলছিলাম। আমি খুব ধীরে সুস্থে ভাত খাই। ওয়ার, অ্যাট রুম, আমি রুমে ভাত খাই। অ্যাট মাই রুম, আমার রুমে বসে আমি ধীরে সুস্থে ভাত খাই। ওয়েন ডু ইউ ইট রাইস? আই ইট রাইস ইন দ্য ইভিনিং, ইন দ্য মর্নিং, অর 3 টাইমস আ ডে, আমি দিনে 3 বার ভাত খাই। আপনি যে দিনে 3 বার আপনার রুমে বসে ধীরে সুস্থে ভাত খান, আপনি কেন ভাত খান? ওয়াই ডু ইট রাইস? টু গেট, গেট মানে কি, পাওয়া। আসলে টু গেট, পেতে, এটা ইনফিনিটিভ। টু গেট এনার্জি ইন মাই বডি। সো এইভাবে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। আইটা প্রোনাউন, ইটটা ভার্ব, রাইসটা নাউন। এবার এই যে ভেরি, এটা আমার অ্যাজ আ পার্টস অফ স্পিচ, এটা অ্যাডভার্ব। ঠিক আছে, কিন্তু একটা বিষয় বোঝার চেষ্টা করেন, এই স্লোলিটাও অ্যাডভার্ব। এখানে অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করে, একটা প্রিপোজিশন, সেটা ঠিক আছে, মানে আলাদা আলাদা ওয়ার্ড। আমি পার্টস অফ স্পিচ কোনটা সেটা বলছি, কিন্তু এখানে ফ্রেজ বুঝতে হবে। ফ্রেজ মানে একগুচ্ছ ওয়ার্ড। আমাদের এই পার্টস অফ স্পিচের মতো নাউন ফ্রেজ আছে, হ্যাঁ, প্রিপোজিশনাল ফ্রেজ আছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে। তো এইগুলোকে আমি বলছি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অর্থাৎ ভেরি স্লোলি একসাথে এই দুইটা। অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাট মাই রুম, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। এগুলো কিভাবে পাচ্ছি? এই যে ভার্বটা ইট মানে খাওয়া, এই খাওয়া কথাটাকে প্রশ্ন করে কি দিয়ে, হাউ, ওয়্যার, ওয়েন,
ওয়াই? 3 টাইমস আ ডে, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম। হ্যাঁ, টু গেট এনার্জি ইন মাই বডি, অ্যাডভার্ব অফ রিজন। দেখেন, ল্যাঙ্গুয়েজটা শিখবেন, প্র্যাকটিক্যালি শিখবেন, প্রফেশনালি শিখবেন, যাতে করে আপনি আপনার সিচুয়েশনাল লাইফে এটাকে অ্যাপ্লাই করতে পারেন। আমি যাদেরকে শেখাই, যাদেরকে দেখাই, প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে শেখানোর বা দেখানোর চেষ্টা করি। আমি অনেক পরিশ্রম করে পড়ে, আপনারা যারা গতকাল ক্লাস করছিলেন, আজকে করছেন, যদি আমাকে পজিটিভ মাইন্ড নিতে পারেন, লাস্ট পর্যন্ত থাকেন, আপনি বেটার কিছু না পেলে তখন বলবেন। আমার প্রত্যেকটা ক্লাস, আপনি যে কোনো জায়গা থেকে পেইড কোর্স করে আসেন, আর আমার এই ফ্রি সেশনগুলো করে যান, কোনো টাকা দিতে হবে না, টাকা দিয়ে ক্লাস করতে হবে না। আমার কাছে যারা টাকা দিয়ে ক্লাস করে বা পেইড কোর্স করে, তারা এমনিতেই করে, তাদের কিছু বলা লাগে না। আপনি ফ্রি ক্লাসগুলো করে যান, একটা দুইটা তো না, আমি অনেকগুলো ফ্রি ক্লাস নিই। যদি আপনি বেটার কিছু না পান একটা পেইড কোর্সের থেকে, তখন আপনি বলবেন, কারণ আমি যা দেখাই, যা বোঝাই, একদম আমার ভিতর থেকে সর্বোচ্চটা দিয়ে অনেক পরিশ্রম করে বোঝানোর চেষ্টা করি। এই যে ক্লাসটা আমি আপনাদের নিচ্ছি এখন 10:30 বাজে, আমি 8:30 থেকে ক্লাস নেওয়া শুরু করছি, পেইড বেসের ক্লাস ছিল। তো এই একটা না 2 ঘন্টা একটা চেয়ারে বসে লেকচার দেওয়া শীতকালে, চারটেখানি কথা না, গলা চিড়ে যায়, গলা ব্যথা করে। তো এটা আমি তো করাচ্ছি আপনাদের, এখনো তো ক্লাস শেষ হয়নি। তো আপনাদের নিতে হবে। এই যে পেইড কোর্স আর ফ্রি কোর্স, এটাতে তো বোঝার চেষ্টা করতে হবে। এখানে আপনি ফ্রি ক্লাস করছেন মানে কি, আমি পড়াচ্ছি, আপনি দেখতেছেন, আমি কিন্তু আপনাকে চিনি না। আমি ইন্ডিভিজুয়াল পার্সন টু পার্সন আমি ইন্ডিকেট করতে পারছি না, আমি আপনাকে দেখতে পারছি না যে আপনি কে, কোন জায়গা থেকে ক্লাস করছেন। আমি আমার মতো দেখাই যাচ্ছি, আপনার এখান থেকে নিচ্ছেন, অর্থাৎ এই নেওয়াটাও আপনার মতো করে নিতে হবে। আপনি যদি আমার পেইড কোর্সের হতেন, তাহলে আপনি আমার পরিচিত থাকতেন, আমার প্রত্যেকটা পরিচিত স্টুডেন্ট থাকে পেইড কোর্সে, তাদেরকে চিনি জানি, রেগুলার ক্লাস নেই। তো আমি একবার করাচ্ছি, তাদেরকে একটা করতে দিচ্ছি, সেখানে ভুল হলে আমি ধরাই দিচ্ছি। সেটা অন্যভাবে হয়, যেটাকে টু ওয়ে কমিউনিকেশন বলে, যেটা পেইড কোর্সের বেনিফিট। বাট এই ফ্রি ক্লাসে তো আমি আপনাকে ভুলটা ধরাই দিতে পারবো না, আপনি করেছেন কিনা এটাও আমি বুঝতে পারছি না বা জানতে পারতেছি না। তো যদি আপনার মনে হয় এগুলো দরকার, কাজে লাগার মতো গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, তাহলে আমার জায়গা থেকে যতটা পারা যায় আমি দেওয়ার চেষ্টা করতেছি, এরপর বাকিটা আপনাকে নিতে হবে। আপনাকে প্র্যাকটিস করতে হবে। নতুন কিছু সাবজেক্ট নেন, নতুন কিছু ভার্ব নেন, সেই ভার্বকে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কোশ্চেন করেন, বড় করার চেষ্টা করেন। একবার করতে পারলে আপনি আর ভুলবেন না। এটা তো পরা পোশাক না, কিনলেন ছিঁড়ে গেল। এটা তো কোনো খাওয়ার জিনিস না, খেলেন হজম হয়ে গেল। একটা বিদ্যা, একটা জ্ঞান, একটা নলেজ একবার শিখে নিতে পারলে সারা জীবন আপনার সাথে থাকবে, আপনার বড় একটা অ্যাসেট হয়ে, একটা সম্পদ হয়ে। এই লেখাপড়া, বিদ্যা, শিক্ষা, এটাকে কোনো টাকা পয়সা কোনো কিছু দিয়ে মূল্যায়ন করা যায় না, কম্পেয়ার করা যায় না। এই যে আপনি আমার কাছ থেকে আজকে একটা জিনিস শিখে যাচ্ছেন, যে কিভাবে ছোট বাক্য থেকে বড় বাক্য তৈরি করতে হয়, আপনি জানছেন তো, নতুন কিছু একটু হলেও তো শিখতে পারছেন। আপনি যে সময় দিচ্ছেন, আপনার সময়টা তো কাজে লাগছে। এইটা আমি যদি আপনাকে না দিই, আপনি কোনো টাকা পয়সা দিয়ে কিনতে পারবেন? এটা তো সম্ভব না। আমি দিচ্ছি তাই আপনি নিচ্ছেন। এটা একটা বিদ্যা, একটা নলেজ, একটা জ্ঞান। আপনার মাধ্যমে আপনি আরো 10 জনকে শেখাতে পারবেন। এভাবেই ডেভেলপমেন্টটা আসে। নিজের ডেভেলপমেন্ট, অন্যের ডেভেলপমেন্ট করতে হয়। হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। হাউ ডাজ হি ড্রাইভ আ কার? হি ড্রাইভস আ কার ভেরি কেয়ারফুলি, দ্যাট ইজ কল্ড অ্যাডভার্ব অফ ম্যানার। এরপর কোথায় গাড়ি চালায়? অন দ্য বিজি রোড। বিজি রোড, দ্যাট ইজ অ্যাডভার্ব অফ প্লেস। When I can say in the evening, he drives a car very carefully on the busy road in the evening. Why does he drive a car? To earn money. টাকা আয় করার জন্য, টাকা উপার্জন করার জন্য সে গাড়ি চালায়। একটা বাক্যে একটা অবজেক্ট থাকলে আমরা বুঝতেছি, কিন্তু যদি দুটো অবজেক্ট থাকে, যেমন শি, একটা সাবজেক্ট নিলাম, গিভ মানে দেওয়া, এর পাস্ট ফর্ম গেভ। শি গেভ, এই দুটো ওয়ার্ডের মানে কি জানেন? সে দিয়েছিল। হোয়াট আর হুম, শি গেভ মি, সে আমাকে দিয়েছিল। আর রোজ, এই বাক্যে কিন্তু দুটো অবজেক্ট, এখানেই ফুল স্টপ, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। সে আমাকে একটা গোলাপ দিয়েছিল। এবার এই গেভ কে প্রশ্ন করেন, হাউ, কিভাবে? শি গেভ মি আ রোজ ভেরি জেন্টলি, ইউ ক্যান সে দ্যাট। এটা বসাতে পারি। এরপর ওয়ার, ইন দ্য পার্ক, অ্যাডভার্ব অফ প্লেস। ওয়েন, ইয়েস্টারডে, অ্যাডভার্ব অফ টাইম। ওয়াই, কেন গোলাপ দিয়েছিল তোমাকে? টু প্রপোজ মি, আমাকে প্রপোজ করার জন্য বা প্রস্তাব দেওয়ার জন্য। সো এইভাবে যে কোনো সেন্টেন্সকে, যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। ইভেন এই ওয়েটা ফলো করে দেখেন, আই একটা সাবজেক্ট নিলাম, ভার্বের ফর্মের পরিবর্তন করলে টাইমের পরিবর্তন হয়। বাই মানে কেনা,
তাই না? আমি যদি আই বাই, আমি কিনি। আমি যদি বলি আই বট, বাই এ পাস্ট ফর্ম বট, আমি কিনেছিলাম। হোয়াট অর হুম। ফর এক্সাম্পল, আই বট আ ল্যান্ড, আমি একটা জমি কিনেছিলাম। আই বট আ ল্যান্ড। এবার আপনি কিভাবে জমি কিনেছিলেন? আমি এই আইএনজি না দিয়ে আমি অন্যভাবে যদি লিখি যে আমি ব্যাংক থেকে লোন নিয়ে একটা জমি কিনেছিলাম। আই বট আ ল্যান্ড টু টেক লোন ফ্রম ব্যাংক। এরপর কোথায় জমি কিনেছিলেন? ইন ঢাকা। কবে কিনেছিলেন? আমি যদি বলি 2 বছর আগে, 2 ইয়ার্স এগো। কেন জমি কিনেছিলেন? টু বিল্ড অ্যাপার্টমেন্ট। বিল্ড অ্যান্ড অ্যাপার্টমেন্ট। সো দেখছেন কিভাবে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়, এই ওয়েগুলো ফলো করে, এই মেথডগুলো ফলো করে। সো এটা আপনারাও পারবেন, নিজেরা করার চেষ্টা করবেন। ইভেন এই সেম স্ট্র্যাটেজি বা সেম মেথড ফলো করে যে কোনো বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করা যায়। আমি যদি সেটা একটু আপনাদেরকে দেখাই, আমার কিবোর্ড এটা কই, জাস্ট ওয়েট। আমি একটা বাংলা বাক্য লিখি, আমি এটা আগেও দেখিয়েছি আপনাদের। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, বোঝার চেষ্টা করেন, একটু বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। ফর এক্সাম্পল, সে, আচ্ছা যাই হোক, এদিক ওদিক হলে আপনারা বুঝে নিয়েন, আমি অতটা করতে পারছি না। তো এখানে কি লিখলাম দেখেন, একটা বড় বাক্য। এই ধরনের বাক্য দেখলে অনেকের গায়ে জ্বর চলে আসে, অনেকে ভাবে এটা কিভাবে আমি ইংলিশে করব, কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড বসাবো। কিন্তু এই যে স্ট্র্যাটেজি বা যে স্টেপগুলো আমি লিখছি, এই সেম এইটা ফলো করেই যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। সে তার মেয়ের জন্মদিনের পার্টিতে গতকাল সন্ধ্যায় খুবই ভদ্রতার সহিত আমাকে নিমন্ত্রণ করেছিল জন্মদিনটি উদযাপন করার জন্য। তাহলে সাবজেক্ট কি? সে, অর্থাৎ হি। ভার্ব কি? নিমন্ত্রণ করা। এটা করেছিল, তাহলে ইনভাইট, তাহলে হি ইনভাইটেড। কাকে? হুম। হুম হুম অবজেক্ট কি? মি, আমাকে। এটা ইনডাইরেক্ট অবজেক্ট, হি ইনভাইটেড মি। এটা কিন্তু আমার একটা কমপ্লিট সেন্টেন্স। হি ইনভাইটেড মি, সে নিমন্ত্রণ করেছিল। এইবার কি বলছি দেখেন, হি ইনভাইটেড মি। এবার হচ্ছে যে কিভাবে, হাউ। আগে হাউ দিয়ে কোশ্চেন করেন খুবই ভদ্রতার সহিত, তাহলে ভেরি পলাইটলি। হি ইনভাইটেড মি ভেরি পলাইটলি। এবার কোথায় নিমন্ত্রণ করেছিল? তার মেয়ের জন্মদিনের পার্টিতে। টু হিজ ডটার্স, DAUGHTA, টু হিজ ডটার্স বার্থডে পার্টি। তাহলে কি লিখলাম? হি ইনভাইটেড মি ভেরি পলাইটলি টু হিজ ডটার্স বার্থডে পার্টি। এবার কোথায় করেছিল? তার মেয়ের জন্মদিনের পার্টিতে। এবার আম, কবে করেছিল? গতকাল সন্ধ্যায়, তাহলে ইন দা ইভিনিং ইয়েস্টারডে। ইয়েস্টারডে। এবার সে যে তার মেয়ের জন্মদিনের পার্টিতে গতকাল সন্ধ্যায় আমাকে নিমন্ত্রণ করেছিল খুবই ভদ্রতার সহিত। কেন করেছিল? হোয়াই। জন্মদিনটি উদযাপন করার জন্য, জাস্ট টু সেলিব্রেট, অর ইউ ক্যান সে ফর সেলিব্রেটিং। টু সেলিব্রেট দিস বার্থডে পার্টি, জন্মদিনটি উদযাপন করার জন্য, টু সেলিব্রেট দিস বার্থডে পার্টি। তাহলে কি লিখলাম? হি ইনভাইটেড মি ভেরি পলাইটলি টু হিজ ডটার্স বার্থডে পার্টি ইন দ্য ইভিনিং ইয়েস্টারডে টু সেলিব্রেট দিস বার্থডে পার্টি। তাহলে আগে ম্যানার, তারপর প্লেস, তারপর টাইম, তারপর রিজন। ম্যানার কোনটা এখানে? ভেরি পলাইটলি। টু হিজ ডটার্স বার্থডে পার্টি, এটা হচ্ছে প্লেস। কোথায় নিমন্ত্রণ করেছিল? তার মেয়ের জন্মদিনের পার্টিতে। কখন? গতকাল সন্ধ্যায়। কেন? জন্মদিনটা উদযাপন করার জন্য। তাহলে এইভাবে এই একই ওয়ে
একই পদ্ধতি ফলো করে যে কোনো বাংলা সেন্টেন্সকেও, যে কোনো বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করা যায়, ট্রান্সফর্ম করা যায়। এই জায়গাগুলো বুঝতে হবে। এছাড়া ট্রান্সলেশনের যে অথেন্টিক যে নিয়মটা, সেটাও আমি আপনাদের এখন দেখাবো। আরেকটু আপনারা থাকার চেষ্টা করবেন, তাহলে এটা দেখতে পারলে হবে কি, দুইটাকে একসঙ্গে কম্পেয়ার করে এই জায়গাটা একদম ক্লিয়ার করতে পারবেন। বাট এই পর্যন্ত যেগুলো দেখালাম বা যতগুলো কথা আমি বললাম, আপনারা কি কিছু নিতে পারছেন? নতুন কোনো কিছু শিখতে পারছেন? একটু বুঝতে পারছেন? জি জি জি। মানে খুব ভালো শিখতে পারবে টাকা নিতে ভালো লাগে শিখতে পারবে। হ্যাঁ, অনেক ভালো শিখেছি। আপনার জি আসসালাম। ওকে, সো যদি বোঝাতে পারি, যদি আপনারা লাস্ট পর্যন্ত থাকেন, তাহলে আমার বোঝানোটা সার্থক। আমি জানি না আপনারা কতটুকু নিতে পারছেন। আমি তো আমার জায়গা থেকে যতটুকু দেওয়ার আমি আপনাদের দিয়ে যাচ্ছি। আচ্ছা, এরপর দেখেন, এইটা গেল একটা পার্ট। আমি একটু, আমার সেই এটা কোথায়, আমার সবকিছু আমার নিজেকেই করতে হয়, তো আমার তো এরকম কোনো ইয়ে না, আমি আমি আমার মতো করেই থাকি, আমার মতো করেই করাই। আমি তো আহ মানে অন্য কোনো টিচার বা অন্য কোনো ইয়ে হেল্পার আমার এরকম কোনো কিছুই না। হ্যাঁ, আমি আহ, আমার কিন্তু অফলাইনেও কোনো কোর্স নাই যে আপনাদের এখান থেকে ক্লাস নিয়ে এগুলো দেখায় মনোরঞ্জন করিয়ে অফলাইনের কোনো এসে ভর্তি করাবো, সেগুলো কিছু না। আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা জানি, পারি, বুঝি। আমি সেলটা দিয়েছি, আমি সেখানে গ্রেড এ এর সাথে উত্তীর্ণ। আমি আইএলটিএস কমপ্লিট করেছি। আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, লিঙ্গুইস্টিকে ইয়ে করছি, পোস্ট গ্রাজুয়েশন করছি। তো আমি এটা জানি। আমি তো দেখেছি বাংলাদেশে অনেক বড় বড় টিচার্স, বড় বড় প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান যত বড় সেখানে তত বেশি ফাঁকি ঝুঁকি। তো তারা ইংরেজি শেখায়, কত কি শেখায়, এটা বলুন ওটা বলুন, ঘরে বসে এই ইংলিশ বলুন, ট্রেনে এটা বলুন, বাসে এটা বলুন। আর মানুষজনও সেগুলো নেয় খুব, মানে রংচটা বিজ্ঞাপন দেখে কিভাবে যে শেখে। আপনারা বলেন তো, 5 মিনিট, 10 মিনিট, 7 মিনিটের ছোট ছোট কন্টেন্ট দেখে একটা ছোট বাক্য বাংলায় দিল, সেটা ইংলিশে অনুবাদ করে দিল। এইভাবে কি ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট সম্ভব? এই যে আজকে এই প্রায় 2 ঘন্টা আমি সেশনটা নিচ্ছি, প্রায় 2 ঘন্টা, 10 মিনিট বাকি আছে 2 ঘন্টা হতে, কতগুলো বিষয় দেখালাম। সেই কোন জায়গা থেকে আসলাম, পার্টস অফ স্পিচের ফাংশন থেকে। আরো তো কয়েকটা বিষয় আমি স্কিপ করে গিয়েছি, দেখাতে চেয়েছিলাম। নন ফাইনাইট ভার্বের কিছু ফাংশন দেখাতে চাইছিলাম, মানে জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। ওই পার্টিসিপলের ভিতরে পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে হয়, সেটা তো আমি এখনো দেখাইনি। তো তারপরও যতগুলো বিষয় দেখালাম বা বোঝালাম, এই লং টাইম ধরে ক্লাস না নিলে, এই ইন ডিটেলস আলোচনা না করলে ভাষা কি পুরোপুরি ডেভেলপ করা যায়? আমি তো জানি না। ওইভাবে ছোট ছোট কন্টেন্ট দেখে বা বিজ্ঞাপন থেকে অনেকে দেখাবে 60 ঘন্টার ক্লাস, এক একটা ক্লাস থাকে 10 মিনিট, 15 মিনিট, দেখে অনেকে প্যাকেজ বিক্রি করে 3,000, 4,000, 5,000 টাকা। আমি জানি না এগুলো থেকে মানুষ কি শেখে। হ্যাঁ, 10 মিনিট, 5 মিনিটের ছোট ছোট কন্টেন্ট, সেই কন্টেন্ট একসাথে 40টা, 50টা, 60টা দিয়ে দেয়, বলে যে ফুল কোর্স। কিন্তু এখান থেকে কি দেখা যায় বা কি শেখা যায় আমি জানি না। আমি এটা ফ্রি ক্লাস নিচ্ছি। আমার পেইড কোর্সের ক্লাসও ইউটিউবে, মানে সব ক্লাস পাবলিক করা থাকে না, বাট অনেক ক্লাস আছে যেগুলো পাবলিক করা। আপনারা সেগুলো দেখবেন, আহ, দেখলে বুঝতে পারবেন পেইড কোর্সগুলো আমি কতটা অথেন্টিকলি নেই। মানে আমার ক্লাসগুলো অতটা অথেন্টিক বলতে, আমার সোর্সগুলো অথেন্টিক থাকে, স্টুডেন্টসদের শেখানোর পদ্ধতিটা অথেন্টিক থাকে। কিন্তু আমি ওইভাবে সাজাতে পারি না সবকিছু। আমি একা মানুষ, আমি যেটা বললাম, মানে আমি যে আমার লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, ফলোয়ার এগুলো নাই। আমি একটা পার্মানেন্ট জবের ভিতর আছি, এই জন্য আমি আমার ফ্রি টাইম বা লেজার টাইমে এই ল্যাঙ্গুয়েজটা শেখাই। আমি পারি, জানি, তাই শেখাই। কারণ আমি তো দেখছি বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠান তারা কি শেখায়, কি করে। আমি চেষ্টা করি স্টুডেন্টদের সঠিক একটা গাইডলাইন দেওয়া, সঠিকভাবে নিয়ে যাওয়ার। এর ল্যাঙ্গুয়েজের ভিতরে কি আছে, আপনি কিভাবে শিখবেন, কোনভাবে শিখলে ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারবেন। এই ফ্রি ক্লাসের ব্যারিয়ারটা হচ্ছে, আমি এখানে আমার সর্বোচ্চ জায়গা থেকে যতটুকু বোঝানোর বোঝাই। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে যে আপনি আহ, পুরোপুরি সবকিছু কেউ ফ্রিতে শেখাবে না, শেখায় না, এটা সম্ভব না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এটা অন ওয়ে কমিউনিকেশন হয়ে যায়। আমি পড়াচ্ছি, আপনি দেখতেছেন, আপনি আমার কথা শুনতেছেন, কিন্তু ভাষা কি ওয়ান ওয়ে কমিউনিকেশনের মাধ্যমে শেখা যায়? এটা তো একটা ল্যাঙ্গুয়েজ, এটা তো সায়েন্স না বা ম্যাথ না।
যে আমি পড়ালাম আপনি মনোযোগ দিয়ে দেখলেন, এটা মনোযোগ দিয়ে দেখার বিষয় না। রিপিটেশন প্রসেসে আসতে হয় আপনাকে, এখানে রিপিট করতে হবে। অর্থাৎ টু ওয়ে কমিউনিকেশন লাগে ভাষা শেখার জন্য। এই যে বিষয়গুলো দেখালাম, এখন আপনাকে দিয়ে আমি সেন্টেন্সগুলো করতে বলবো, আপনি সেগুলো আমার সামনে করে দিবেন, সেখানে ভুল হলে আমি সেটা ধরাই দিব। এইভাবে ডেভেলপমেন্টটা আসে। এটা আমি করাই গেলাম, আপনি দেখলেন। আমি যত ভালো টিচার হই, যত ভালো ক্লাস নেই, আপনি যত ভালো টিচারের কাছে ক্লাস করেন, হাজারটা ক্লাস করে কোনো লাভ হবে না যদি না আপনার মুখ থেকে আপনি কথা বের করতে পারেন, আপনার ব্রেন দিয়ে আপনি আইডিয়া জেনারেট করতে পারেন। নিজে একবার কথা বলা শুরু করেন, 10 দিনের ভিতর ইংরেজিতে কথা বলা যায়। কিন্তু আমরা কথা বলি না, আমরা মনে করি আমি তো পারি না, আমি তো ভোকাবুলারি জানি না। আগে গ্রামার শিখি, আগে টেন্স শিখি, আগে এটা ওটার ফাংশন বুঝি, তারপরে কথা বলবো। যারা এগুলো করতে যায় তারা পারে না, কখনোই পারে না। কথা বলা শুরু করে দিতে হয়। একবার কথা বলতে পারলে নিজের ভিতরে একটা কনফিডেন্ট কাজ করে, প্লেজার কাজ করে, ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হয়। এইটা হচ্ছে পেইড কোর্সে আমার যারা থাকে স্টুডেন্টরা, এটার 70টা ক্লাস, সেখানে হিউজ ক্লাস টু ওয়ে কমিউনিকেশনের মাধ্যমে তারা পায়। এইটা হচ্ছে পার্থক্য বেসিক্যালি। আদারওয়াইজ দুই জায়গাতেই আমি সমানভাবে বুঝাই, দেখাই, আপনাদের শেখাই। তো এটা হচ্ছে বিষয়। এই যে গতকাল একটা ফ্রি ক্লাস করে আপনারা 25 জনের মতো ভর্তি হয়েছেন, একটা মানুষের প্রতি কতটা বিশ্বাস থাকলে, কতটা ভরসা থাকলে আহ একদিন দেখে, একদিন একটা ক্লাস করে চোখের দেখা দেখে এতগুলো মানুষ ভর্তি হতে পারে। ক্যান ইউ বিলিভ দ্যাট? ক্যান ইউ ইমাজিন দ্যাট? আমি সেটা দিতে পারছি, তাই তো আপনারা আসছেন। তো সেই সম্মানটা তো আমার রাখতে হবে। ফ্রি কোর্সে মানুষ তো গুরুত্ব দেয় না, ওই ও লোক তো ফ্রি ক্লাস নেয়, ও প্রতিদিন নেয়, দেখি একটু দেখে আসি কি ক্লাস করাচ্ছে, একটু ভাত খেয়ে আসি, একটু টিভি দেখে আসি, আবার একটু জয়েন করব। পেইড কোর্সে কি হয়, একটা ফর্মাল প্রসেসের মাধ্যমে এগোনো যায়, যে আমি টাকা দিছি, আমাকে শিখতে হবে, আমি যতক্ষণ পড়াচ্ছি ততক্ষণ সে থাকছে, ও আমাকে টাকা দিচ্ছে, আমার ওকে পড়াতে হবে, আমার একটা রেসপন্সিবিলিটি থাকছে। বাট আমি ফ্রি ক্লাস নিচ্ছি, আমার আজকে ক্লাস নিতে ভালো লাগতেছে না, আমি আপনার ক্লাস নিব না। আপনার কিছু করার আছে? করার নেই তো কিছু। সো দ্যাট ইজ দ্য থিংস। এটা হচ্ছে পার্থক্য। তো দেখেন, আমি একটু আরেকটু বলি এই সেন্টেন্স ট্রান্সলেশনের যে বিষয়টা, বাংলা টু ইংলিশ সেন্টেন্স ট্রান্সলেশন, এই জায়গাগুলো কিভাবে কভার করতে হয়, এই ট্রান্সলেশন নিয়ে আমরা অনেকে প্রবলেম ফেস করি। এই ট্রান্সলেশনের উপরে আমার একটা ভালো ক্লাস আছে, আমি সেটা দেখাবো পরবর্তীতে। বাট আজকে যেহেতু এইটার ফাংশনের ভিতরে আমি আসছি, এই জন্য এটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। এখানে একটু আপনারা মনোযোগ দেন। কি বলছে দেখেন, যে কোনো বাক্য তৈরির সাধারণ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আবারও বলছি, এটা আমি গত ক্লাসেও বলছিলাম, আপনারা আজকে আবারও বুঝে নেন। আমরা অনেকেই মনে করি একটা সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট লাগে, অবজেক্ট বলি, কিন্তু না। মনে রাখবেন এখানে এক্সটেনশন বলবো, কারণ এক্সটেনশন মানে কি, অতিরিক্ত অংশ। এই জায়গাটাতে আমার অবজেক্টও হতে পারে, কমপ্লিমেন্টও হতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহারও হতে পারে। এখন এই অবজেক্ট কি, কমপ্লিমেন্ট কি, অ্যাডভার্বিয়াল ফ্রেজটা কি, এটা আমি আপনাদেরকে অলরেডি বলেছি, গতকালও বলেছি, আজকেও আমি এই বড় সেন্টেন্স তৈরি করতে গিয়ে দেখালাম। এটা আপনারা বুঝতে পারলেন। এখন দেখেন বলছে রিটেন ইংলিশে বড় বাক্য তৈরির ক্ষেত্রে কয়েকটি বিশেষ ফর্মুলা আছে। সেটা কি? প্রথমে সাবজেক্ট বের করতে হবে, কে, কারা বা কাদের দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা সাবজেক্ট। ভার্ব বের করার সহজ নিয়ম হলো কি করছে। দেখেন এই যে আমার এই যে পিডিএফ গুলো, মানে যতটা পারছি আমি করছি, বাট অতটা অর্গানাইজ করা না। কারণ ইভেন আমি যদি এরকম ছোট ছোট কন্টেন্ট তৈরি করতে পারতাম, রেগুলার ইউটিউবে ফেসবুকে ছাড়তে পারতাম, তাহলে হয়তো আমারও হাজার হাজার ফলোয়ার সাবস্ক্রাইবার হয়ে যেত। কিন্তু আমি ওই টাইমটা পাই না। মানে এই যে ক্লাস নিচ্ছি, এই ক্লাসে যা পড়াচ্ছি এইটাই ধরে আমি ইউটিউবে ছেড়ে দিচ্ছি, যাতে স্টুডেন্টরা পরবর্তীতে দেখতে পারে। মানে ওইখান থেকে যে আমার ইনকাম করতে হবে ইউটিউব থেকে বা ওই রকম কোনো ইয়ে আমার ছিল না বা নেই। কারণ ওইটা থাকলে আমি সেইভাবে কন্টেন্ট তৈরি করে সেখানে দিতাম, সেখানে হ্যাশট্যাগ এটা ওটা দিয়ে আমি এটা করতে পারতাম। এই যে রেকর্ড ক্লাসটা আমি ইউটিউবে আপলোড করি, কোনো কাট ছাট না, কোনো ভয়েস চেঞ্জ না, একদম যা তাই এইটাই আমি দিয়ে দিই। এই করতে করতেও প্রায় কত 33,000 সাবস্ক্রাইবার মনে হয় আমার এই চ্যানেলটাতে আছে, ইউটিউব চ্যানেলটাতে মনিটাইজড আছে, করা আছে, টাকা আসে। তো যেটা আমি বলতেছি আপনাদের সেটা হচ্ছে, আমি আমারটা পড়ানোটা একটু অগোছালো হতে পারে। অগোছালো বলতে কি, দেখবেন আমি এক জায়গা থেকে পড়াতে পড়াতে আরেক জায়গায় চলে যাই, কারণ আমি ওই নির্দিষ্ট একটা কন্টেন্টের ভিতর থাকি না। অনেক টিচার আছে একটা বিষয়, একটা টপিক যখন স্টুডেন্টদের পড়াবে, সে সেইটার উপর পড়াশুনো করে আসে না। কিন্তু আমি তো পড়াশুনো করে আসি না, আমার তো এগুলো অনেক আগে থেকে আমি শেখাই, দেখাই, আমি অভ্যস্ত এগুলো পড়াতে। আমার কাছে একটা পিডিএফ ফাইল আছে, বা এই যে একটা ওয়ার্ড ফাইল আপনারা দেখছেন, অথেন্টিক ফাইল, এইটা আমি বের করছি ঠিক আছে, কিন্তু দেখবেন আমি এইটা থেকে চলে যাই। এই যে এতক্ষণ যেটা করালাম, আমি কিন্তু আমার মতো করে লিখে 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 এই ব্ল্যাঙ্ক পেজে দেখালাম। কোনো পিডিএফ ফাইল দেখাইছি?
না, একদম ব্ল্যাঙ্ক পেজে আমি আমার মতো করে এসব লিখে লিখে দেখালাম। আমি এরকম হঠাৎ করে একটা আলাদা পেজে এসে নিজের মতো করে করাই বা দেখাই। কারণ আমি মনে করি এইভাবে বোঝাতে না পারলে আমার বোঝানোর যে ফ্লোটা, যেভাবে আমি বোঝাই, এইটার পরিপূর্ণতা পায় না। এই জন্য অনেকেই আমার ক্লাস অনেক ভালোভাবে নিতে পারে, অনেকে পারে না। কারা ভালোভাবে নিতে পারে জানেন? যারা 2 জায়গায় 3 জায়গায় ইংলিশ ক্লাস করেছে, কোর্স করেছে, করে ব্যর্থ হয়েছে, কিছু শিখতে পারেনি, বুঝতে পারেনি, তারা যদি আমার কাছে আসে, সে বলতে বাধ্য হবে যে না, আমি অথেন্টিক কিছু পেয়েছি, আমি এখান থেকে ইংলিশ শিখতে পারছি। বাট যারা একদম প্রথম, একদম নতুন, তারা হয়তো এটা ভালোভাবে নিতে পারবে না, এটা সহজ কথা। আর যারা ইংরেজি শিখতে গিয়ে ব্যর্থ হয়েছে, শিখতে পারেনি, তারা এই ক্লাসগুলো করলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কি, কিভাবে শিখতে হবে। তো দেখেন, যেটা বলছি যে কিভাবে একটা সেন্টেন্সকে আমরা ট্রান্সলেট করতে পারি। প্রথমে সাবজেক্ট বের করতে হবে, এরপর সাবজেক্টের পরে ভার্ব লাগবে, এরপর অবজেক্ট থাকবে। অবজেক্ট না থাকলে বাকি অংশটা অ্যাডভার্ব হয়। এখন এই যে ট্রান্সলেশন, এই ট্রান্সলেশনের অ্যাকচুয়াল ফাংশনটা কি? এইখানে একটা বাক্য আছে, আপনারা একটু এই জায়গাটাতে বোঝার চেষ্টা করেন, আমি দেখাচ্ছি। এইখানে একটা বাক্য আছে। এই যে বাক্যটা, দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। এই যে বাক্যটা আপনারা এই জায়গাটাতে দেখছেন, এখন এটা আমি ইংলিশে ট্রান্সলেট করব। তো কিভাবে আমরা এই সেন্টেন্সটাকে কিভাবে আমরা এই সেন্টেন্স বা বাক্যটিকে ট্রান্সলেট করতে পারি, এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। এই বিষয়টি আপনাদেরকে নেওয়ার চেষ্টা করতে হবে। এখন এইখানে আমি এতক্ষণ, মানে একদম আজকের এই ক্লাসের শুরু থেকে আমি আপনাদের সামনে, আপনারা জানেন, পার্টস অফ স্পিচ সম্পর্কে কনসেপ্ট দিয়েছি বা ধারণা দিয়েছি, আপনারা প্রত্যেকে অবগত আছেন। এই পার্টস অফ স্পিচ এর যে ফ্রেজাল ব্যবহার, এইটা আপনাদেরকে জানতে হবে। ফ্রেজ আকারে এগুলো কিভাবে ব্যবহৃত হয়, এইটা আপনাদের এখন একটু বুঝতে হবে। মানে মনে রাখবেন, যে কোনো বাংলা সেন্টেন্স বা বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করার নিয়মটা কি, এইটা আমাকে বুঝতে হবে। প্রথমত সাবজেক্ট বসাবেন। যেমন এখানে কারা, কারা তাদের যোগ্যতা ও দক্ষতা স্বাক্ষর রাখছে? নারীরা। এখানে সাবজেক্ট হচ্ছে উইমেন। দেখেন, এটা হচ্ছে আমার সাবজেক্ট। এবার নারীরা কি করছে, কাজটা কি? স্বাক্ষর রাখছে, রাখা। এই রাখা শব্দটা ভার্ব। একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটি বাংলা বাক্যে লাস্টে ভার্ব থাকে, প্রত্যেকটি বাংলা বাক্যে শেষে ভার্ব থাকে। কিন্তু ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে বসাতে হয়। এইটা যদি কেউ মেনটেন করতে পারে, তার ট্রান্সলেশন নিয়ে কোনো ধরনের সমস্যা হয় না। সাবজেক্ট বসানোর পর যে কোনো বাংলা বাক্য যখন আপনি দেখবেন, সেখান থেকে ইংলিশে সেন্টেন্স ট্রান্সলেট করতে যাবেন, বাংলা বাক্যের লাস্টে ভার্ব থাকে। এই রাখা শব্দটা ভার্ব। ওই ভার্বটা দেখে টেন্স আইডেন্টিফাই করতে হয়। যেমন রাখছে, আমি যদি বলি রাখে, তাহলে ইনডিফিনিট। রাখছে কন্টিনিউয়াস। রেখেছে পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। রাখবে ফিউচার ইনডিফিনিট। রেখেছিল পাস্ট ইনডিফিনিট। এই সেন্সটা বুঝতে হবে, মানে বাংলা দেখে আমি টেন্স ধরতে পারছি কিনা, তাহলে ট্রান্সলেশনটা আরো সহজ হয়ে যায়। এইবার সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসানোর পর মনে রাখবেন, যখন কোনো বাংলা বাক্যকে আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন, লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে যাবেন, এবং সেটা ফ্রেজ ধরে, নট পার্টস অফ স্পিচ। ফ্রেজ মানে একগুচ্ছ ওয়ার্ড। এই 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 যে স্লাইডটা এখন আপনাদের আমি দেখাচ্ছি, শুধুমাত্র ফ্রেজ সম্পর্কে পরিচিত করানোর জন্য। এবং সেই ফ্রেজটা হচ্ছে বাংলা ফ্রেজ। মানে এই যে বাংলা বাক্যটা দেখছেন না, দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা দক্ষতা স্বাক্ষর রাখছে, এই বাংলা বাক্যটা, এই যে বাংলা বাক্যটি এখানে আপনারা দেখছেন, এই বাক্যের ভিতরে কোন ওয়ার্ড, কোন ওয়ার্ডের সাথে কানেক্টেড, এটা কি আপনারা ধরতে পারেন, আইডেন্টিফাই করতে পারেন? যেমন দেশের উন্নয়নের, দেখেন এই দুইটা ওয়ার্ড একসাথে কানেক্টেড, বোঝেন? প্রতিটি ক্ষেত্রে, এই দুইটা ওয়ার্ড একসাথে কানেক্টেড। দেশের উন্নয়নে কি বললাম, ওই দুইটা ওয়ার্ড কানেক্টেড। আর এই প্রতিটি ক্ষেত্রে এই দুইটা কানেক্টেড। নারীরা, এটা একাই, এটা কারোর সাথে কানেক্টেড না। নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর, এইখানে
এতটুকু ধরেই একসাথে কানেক্টেড, এটা হচ্ছে অবজেক্ট মূলত। এই যে তাদের অর্থাৎ 1 2 3 4 এই 5টা ওয়ার্ড একসাথে কানেক্টেড। তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর, আর এই রাখছে কথাটা একা। এই যে বাংলায় যে ফ্রেজটা আমি ধরলাম না, যে আইডেন্টিফাই করলাম, এইটা যদি আপনারা করা শিখতে পারেন, জীবনে কখনো ট্রান্সলেশন নিয়ে আপনারা প্রবলেম ফেস করবেন না। তাহলে সাবজেক্ট কি? উইমেন। এবার ভার্ব কি? রাখছে। রাখা ইংরেজি কিপ, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা তাহলে আর কিপিং। উইমেন আর কিপিং। আমরা অনেকে ওমেন বলি, ওমেন বলি, এটা প্লুরাল। আমার স্পেলিংটা WOMEN হলেও আমার প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণটা হচ্ছে উইমেন, উইমেন। ওকে, সো উইমেন আর কিপিং, নারীরা রাখছে কি? তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর। মানে ইংলিশে যখন আপনি ট্রান্সলেট করবেন, সাবজেক্ট ভার্ব বসানোর পর ফ্রেজ ধরে ধরে লাস্ট থেকে ফার্স্টের দিকে যাবেন, বাংলা বাক্যের লাস্ট থেকে ফার্স্টের দিকে যাবেন। তাহলে এখন আমাকে বসাতে হবে তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর। তাহলে এটার ইংলিশ কি হতে পারে? দেয়ার সাইন্স, দ্য সাইন অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন। কি লিখলাম তাহলে? এই হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমি বসালাম, এটাই কিন্তু এখানে ফুল স্টপ বসানো যায়, একটা কমপ্লিট সেন্টেন্স। হ্যাঁ, উইমেন আর কিপিং দেয়ার সাইন অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন। এইবার কি আছে, পরের ওয়ার্ডটা কি? কোনটা বলেন তো? নারীরা তো লেখা হয়ে গেছে, তাহলে প্রতিটি ক্ষেত্রে এটা বসাবো। তাহলে এই যে ক্ষেত্রে, দেখছেন একটা একার আছে না? এই যে একটা প্লেস, একটা জায়গা, এখানে ইন প্রেপোজিশন বসে, ইন। এই প্রেপোজিশনের ব্যবহারটা জানতে হয়, প্লেস কি ইন্ডিকেট করে, তাহলে এখানে ইন এভরি সেক্টর। কি লিখলাম? ইন এভরি সেক্টর উইমেন আর কিপিং দেয়ার সাইন অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন ইন এভরি সেক্টর। এবার কি? দেশের উন্নয়নের, দেশের উন্নয়নের, এখানে লেখা যায় অব দা কান্ট্রি। এই যে দেশের, এই যে আছে না, এই জন্য অফ প্রেপোজিশনটা বসাতে হবে। অফ মানে এর, এর অব দা। আবার উন্নয়নের ওইখানেও আছে। তো পরপর আমি যদি দুটো অফ দেই, সেন্টেন্সটা খারাপ দেখাবে। এই জন্য এখানে একটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে পজেস করতে পারি আমি, পজেস করা বোঝেন? দেখেন, কান্ট্রিজ, এরকম বলতে পারি, কান্ট্রিজ ডেভেলপমেন্ট। কি লিখলাম বলেন তো? এটা হচ্ছে কমপ্লিট সেন্টেন্স। দেখেন, লাস্ট থেকে ফার্স্টের দিকে আসবো সাবজেক্ট ভার্ব বসানোর পর। উইমেন আর কিপিং দেয়ার সাইন অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন ইন এভরি সেক্টর অব দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট। দেশের উন্নয়নের, অব দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট। দা কেন বসালাম? দেশের, যেহেতু আমাদের দেশকে এখানে ইন্ডিকেট করতে নির্দিষ্ট করে একটা কথা বলছে, এই জন্য দেশের, কথাটার জন্য অব, সো অব দ্য। এবার উন্নয়নের, কান্ট্রিজ ডেভেলপমেন্ট, দেশের উন্নয়নের। তাহলে এইভাবে আমরা এই সেন্টেন্সগুলোকে ট্রান্সলেট করার চেষ্টা করব, আমাদের করতে হবে। আপনি যদি এইগুলো করতে সক্ষম না হন, আপনি কি প্রফেশনালি ল্যাঙ্গুয়েজটাকে আপনার স্ব স্ব সেক্টরে কাজে লাগাতে পারবেন? সে আপনি ফ্রিল্যান্সার হন, আর হাউস ওয়াইফ হন, বা টিচার হন, বা স্টুডেন্ট হন, সত্যিকার অর্থে ইংলিশ শিখতে গেলে, ইংলিশে লিখতে গেলে, কথা বলতে গেলে এই জায়গাগুলোই আপনাকে ফেস করতে হবে। শর্টকাট কোনো ওয়ে নাই। ওই মনোরঞ্জন করার মতো বিষয় দেখে কখনো ভাষা শেখা যায় না, ওইভাবে আমি শেখাই না। তো দেখেন, আহ এটা গেল একটা পার্ট। এখানে সবগুলো এইভাবে ভেঙে ভেঙে দেওয়া আছে। এই যে কে রাখছে, উইমেন, ভার্ব হচ্ছে রাখা। আমি PDF দিয়ে দিব, তাদের যোগ্যতা ও দক্ষতা স্বাক্ষর, দেয়ার সাইন অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন। সবগুলো একদম ধাপে ধাপে দেওয়া, দেখেন প্রতিটি ক্ষেত্রে, ইন এভরি সেক্টর, দেশের উন্নয়নের, অব দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট। এই উন্নয়নের জন্য মূলত এই অপটা বসছে, আর এই দেশের জন্য মূলত এই কান্ট্রিজটা বসছে। ঠিক আছে, কান্ট্রি দিয়ে অ্যাপোস্ট্রফি আছে। মানে এখানে দুটো দেখেন, একটা হচ্ছে এই এই যে উন্নয়নের, আর একটা হচ্ছে দেশের। তো এই উন্নয়নের জন্য আমরা লাস্ট থেকে ফার্স্টের দিকে আসি, তো উন্নয়নের এর জন্য অব বসছে, এই অব। আর দেশের জন্য এই কান্ট্রিজ, এই অব বসছে, এই এস বসছে, মানে পজেস করছে ডেভেলপমেন্ট। এরপর দেখেন, আমরা আরেকটা সেন্টেন্স একটু দেখি। অনেক 11টা বেজে গেছে অলরেডি, হয়তো আপনাদের আর ধৈর্য নেই ক্লাস করার প্রতি। এইটা দেখি আমরা একটু, দেখেন এখানে কি বলছে। প্রশাসনে সঠিক জবাবদিহিতা না থাকায় অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না।
প্রশাসনের সঠিক জবাবদিহিতা না থাকায় অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। এখন আপনি কিভাবে করবেন? তাহলে আগে আপনাকে বুঝতে হবে যে সাবজেক্ট কোনটা। সাবজেক্ট কোনটা? কারা পালন করে না? কে পালন করে না? কর্মচারীগণ। সাবজেক্টটা কি? এই কর্মচারী, অর্থাৎ সাবজেক্টটা হচ্ছে দা এমপ্লয়িজ। দ্য এমপ্লয়িজ, দ্যাট ইজ দ্য সাবজেক্ট। এবার ভার্ব বসাবো। মনে রাখবেন প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্ব থাকে, বাংলায় ভার্ব লাস্টে থাকে। পালন করে না, এটা কোন টেন্স? এই বাংলায় লাস্টে ভার্ব থাকে, বাট ওইটা দেখে টেন্স ধরতে হবে। আমি যদি বলি এটা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমি যদি বলি পালন করছে না, কন্টিনিউয়াস। পালন করবে না, ফিউচার ইনডিফিনিট। পালন করেনি, পাস্ট ইনডিফিনিট হতে পারে বা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে। সো এই টেন্স ধরা শিখতে হবে। সো দ্য এমপ্লয়িজ, এটা পালন করে না, সাবজেক্টটা প্লুরাল যেহেতু। এটা আবার নেগেটিভ সেন্টেন্স। পালন করা ইংরেজি কি? পারফর্ম করা, প্লে করা। তাহলে আমি বলতে পারি ডু নট পারফর্ম। এই হচ্ছে সাবজেক্ট আর ভার্ব। দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম। এইবার কি বললাম? সাবজেক্ট আর ভার্ব বের করার পর লাস্টের থেকে ফার্স্টের দিকে যাব। কিন্তু আমি বাংলায় ফ্রেজ ধরা শিখবো আগে। বাংলায় ফ্রেজ ধরা মানে কি? কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্টেড। যেমন প্রশাসনে, এই ওয়ার্ডটা একা, একা, সিঙ্গেল। সঠিক জবাবদিহিতা না থাকায় এই চারটা ওয়ার্ড একসাথে কানেক্টেড, এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ। ডিউ টু ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি, এটার ইংরেজি কি বলেন তো? কি বললাম? ডিউ টু মানে না থাকায় বা কারণে, ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতা, এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ। মানে এই চারটা ওয়ার্ড একসাথে কানেক্টেড। অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে, এই তিনটা ওয়ার্ড একসাথে কানেক্টেড। এই যে ফ্রেজ, বাংলায় ফ্রেজ ধরা শিখতে হবে। অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে, এই যে প্রতিষ্ঠানে, একটা প্লেস না, একটা জায়গা না, এটার আগে প্রেপোজিশন ইন বসাতে হবে। ইন most of the government organization, or in most government organization you can say that, কর্মচারীগণ, the employees, তাদের দায়িত্ব, their responsibilities, সঠিকভাবে। এটা কি জানেন সঠিকভাবে? এটা অ্যাডভার্ব। কোন অ্যাডভার্ব জানেন? কিভাবে, হাউ, সঠিকভাবে। অ্যাডভার্ব অফ ম্যানার, ওই যে করালাম না একমাত্র। অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম। মানে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এই যে অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে, ওটা অ্যাডভার্ব অফ প্লেস। মানে এই যে ডু নট পারফর্মকে যদি হোয়ার দিয়ে প্রশ্ন করেন, তাহলে ওইটা পাওয়া যাবে। এরপর সঠিক জবাব দিতে না থাকা, এটা অ্যাডভার্ব অফ রিজন, যে কেন পালন করে না, জবাব দিতে না থাকায়। এই সবই ওই অ্যাডভার্বের ফাংশন, যেটা আপনারা শুরু থেকে দেখে আসছেন। তাহলে দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম, আমি বলছি যে সাবজেক্ট বার বসানোর পর লাস্ট থেকে ফার্স্টের দিকে আসেন, তাহলে প্রপারলি। আচ্ছা, একটা কথা বলি, এই যে প্রপারলিটা লিখলাম, এই অ্যাডভার্ব একটা বাক্যের যে কোনো জায়গায় বসানো যায়। আপনি যদি একদম শুরুতেও বসান, যদি বলেন যে প্রপারলি দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম, আপনি যদি মাঝেও বসান, ভার্বের মাঝে বসান যদি, যে দ্য এমপ্লয়িজ ডু নট প্রপারলি পারফর্ম, এই সব জায়গায় বসালে কারেক্ট, কোনো ভুল নেই। মানে এই প্রপারলি শব্দটা অ্যাডভার্ব অফ ম্যানার, যেটা যে কোনো জায়গায় বসান সেন্টেন্সের অর্থের চেঞ্জ হয় না, সেন্টেন্স ভুল হয় না। মানে এটা যদি আমি অবজেক্টের পরে বসে, এটা একটু বেশি ভালো দেখায়। যেমন দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম, প্রপারলি না বলে যদি বলি ডু নট পারফর্ম দ্য রেসপন্সিবিলিটিস প্রপারলি, এটা বেশি ভালো দেখায়। কিন্তু আমি ওই যে বললাম যে ফার্স্ট থেকে লাস্টের দিকে আসবেন, এই জন্য আমি এই 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 অর্ডারটা রেখেছি। কিন্তু এটা একটু চেঞ্জ করলে একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। মানে আমি যদি এটাকে এখানে বসাই, আগে বসালে যেটা বসাইছি ওটা ভুল না, কিন্তু যদি এরকম বসাই, দেখতে বা বলতে সুন্দর লাগে। দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম দ্য রেসপন্সিবিলিটিস প্রপারলি। এবার কি? অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে, তাহলে কিভাবে লিখতে পারি? এখানে আমরা বলতে পারি ইন মোস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশনস। ইন মোস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশনস, ও সরি, আমি এটা এখানে লিখবো কেন? এটা এখানে যাবে। এবার কি হবে? সঠিক জবাবদিহিতা না থাকায়, জাস্ট লাস্ট থেকে ফার্স্টের দিকে আসবো, যখন আমি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব, সাবজেক্ট বার বসানোর পর ফ্রেজ ধরে ধরে। ডিউ টু ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি। আমি ভাবছিলাম বানানটা মনে হয় ভুল হবে, তো ঠিকই হয়ে গেছে, গুড। এরপর হচ্ছে প্রশাসনে, এই যে একটা প্লেস আছে না, এই কার দেওয়া, প্রশাসনে,
এটার জন্য আমাকে ইন প্রেপোজিশন ব্যবহার করতে হবে, ইন অ্যাডমিনিস্ট্রেশন। Okay, so that is the things. The employees do not perform their responsibilities properly in most government organization due to lack of proper accountability in administration. এইভাবে যে কোনো বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করা যায়। এখন আপনি যদি বলেন যে আপনি ওই যে বড় সেন্টেন্স তৈরি করে দেখাইছেন, ওইখানকার মতোই এইগুলো হয়। যেমন এই যে ডু নট পারফর্ম, এটা ভার্ব, তো দেয়ার রেসপন্সিবিলিটিস এটা অবজেক্ট, প্রপারলি এটা অ্যাডভার্ব অফ ম্যানার, বোঝেন কিন্তু এই প্রপারলি শব্দটা কি, অ্যাডভার্ব অফ ম্যানার। এটা কি, ইন মোস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশন, অ্যাডভার্ব অফ প্লেস। এরপর ডিউ টু ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি ইন অ্যাডমিনিস্ট্রেশন, মানে এইটুকু হচ্ছে আপনি বলতে পারেন অ্যাডভার্ব অফ রিজন। আবার এখানে একটা অ্যাডভার্বিয়ার, মানে এটা প্রেপোজিশনাল ফ্রেজ যদিও, ইন অ্যাডমিনিস্ট্রেশন, এখানে অ্যাডভার্ব অফ টাইম নেই। মানে সব অ্যাডভার্বই যে থাকবে বিষয়টা এরকম না, আমার একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে। আমি ওইখানে দেখিয়েছি সর্বোচ্চ কয়টা হতে পারে। এই তো যাই হোক, এটা নিয়ে আরো কথা বলবো। সো এইভাবে সেন্টেন্সের ট্রান্সলেশন গুলো হয়ে থাকে। এবার আমি আরেকটু সময় নিব, আপনাদের স্পিকিং নিয়ে একটু কথা বলবো, অর্থাৎ আমি গত ক্লাসে যে ভার্বের ফর্মগুলোর কথা বলছিলাম বা দেখিয়েছিলাম সেটা একটু বলবো। বাট তার আগে আমাকে একটু বলেন, আর 2টা মিনিট একটু থাকেন, তার আগে আমি একটু বলেন, এই যে ট্রান্সলেশনের যে 2টা সেন্টেন্স আমি দেখালাম, এগুলো প্র্যাকটিক্যাল সেন্টেন্স, নিউজ পেপার রিলেটেড সেন্টেন্স। এই বিষয়গুলো আপনাকে ফেস করতে হবে। এগুলো যদি আপনি শিখতে পারেন, আপনি প্রফেশনালি ইংলিশটাকে কাজে লাগাতে পারবেন। আপনারা কি বুঝতে পারছেন? আমি কি বোঝাতে পারলাম যেগুলো দেখালাম বা বললাম? ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে এইভাবে শিখতে হবে, এইভাবে নেওয়ার চেষ্টা করতে হবে। আর একটা কথা বলে রাখি, পেইড কোর্সে যারা ভর্তি হতে চান, কারণ অনেকে বারবার ইনবক্সে নক দেন, আমি একটু বলে রাখি জায়গাটার কথা, কারণ এটা অনেকে ভয় পায়। পেইড কোর্সের কথা শুনলে ভাবে কি, "এই, কি না কি জানি, এবার টাকা পয়সা যাবে না।" এটা, আপনি ফ্রি ক্লাস করছেন, ফ্রি ক্লাসই করে যান। আপনার করার ইচ্ছা না হলে আপনি করবেন না, কিন্তু আপনি দেখে যান আমি কিভাবে পড়াই, আমার স্টুডেন্টরা কিভাবে পড়ে, সেখানে গাইডলাইনটা কি, এটা দেখলে কি হবে, আপনি নিজে একটা আইডিয়া পাবেন আর যে তাহলে আমাকে কিভাবে ডেভেলপ করতে হবে। হ্যাঁ, আর যারা ভর্তি হওয়ার তারা আমার এমনিতে হবে, এটা নিয়ে আমার কোনো ইয়ে নাই, টেনশন নাই, প্যারা নাই। তো দেখেন, কোর্সটা হচ্ছে কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখানে আমি বেসিক গ্রামার, স্পোকেন, রাইটিং সবকিছুই দেখাবো। গুগল মিটের মাধ্যমে ক্লাসগুলো এভাবেই হবে, এই যেভাবে আপনাদের নিচ্ছি। ক্লাসের ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা, রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, সপ্তাহে 4 দিন ক্লাস। এবং ক্লাস টাইম হচ্ছে রাত 9টা থেকে 10টা হবে পেইড কোর্সের ক্লাস। যখন পেইড কোর্স শুরু হবে, এই ফ্রি ক্লাসগুলো রেগুলার হইতে থাকবে না, বলে রাখলাম। এবং পেইড কোর্সের ক্লাস হচ্ছে আগামী বৃহস্পতিবার 11 তারিখ থেকে, 11 ডিসেম্বর, 11 তারিখ আগামী বৃহস্পতিবার থেকে পেইড কোর্সের ক্লাস শুরু হবে। 3 মাসের কোর্স, 2,000 টাকা কোর্স ফি। যারা পারবেন একবার দিবেন, যারা পারবেন না 1,000 টাকা অ্যাডভান্স করে ক্লাস শুরু করতে পারবেন, এই সুযোগটা আমি রাখি। বাকি 1,000 টাকা 1 মাসের ভিতর দিলে হবে। এখন এই যে 3 মাসের কোর্স, এটা 3 মাসের ভিতর যদি আপনি শিখতে না পারেন, রেগুলারিটি মেনটেন করলে অবশ্যই শিখতে পারবেন, ইনশাল্লাহ আপনি পারবেন। যদি না পারেন, আপনার যদি বেশি সময় লাগে, সেটা আপনি পাবেন। আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন, আপনি আমার সাথে থাকতে পারবেন। পেইড কোর্সের বেনিফিট হচ্ছে সেখানে প্রত্যেকটা ব্যাচের মেইন স্পিকিং ক্লাসে 30 জন করে স্টুডেন্ট থাকে, সেখানে অন টু অন কমিউনিকেশন হয়। আমি অন টু অন স্পিকিং টেস্ট নিয়ে থাকি। আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকে, যেখানে সপ্তাহে 7 দিনই প্র্যাকটিস হয় আমার পেইড কোর্সে। এবং আমার এই কোর্সটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবে, সেইভাবে কন্টেন্টগুলো ডিজাইন করা। আপনি স্টুডেন্ট, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার বা ফ্রিল্যান্সার, যেই হন না কেন করতে পারবেন। এটা হচ্ছে বিষয়। কোর্স শেষে সার্টিফিকেট পাবেন, আপনাকে একটা আইডি কার্ড দেওয়া হবে, আপনার একটা আইডেন্টিটি থাকবে এরকম যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট। যেহেতু অনলাইনে ক্লাস করছেন, একদম ফর্মাল প্রসেসে সব হবে। অর্থাৎ যদি আপনার হোয়াটসঅ্যাপটা ব্যান হয়ে যায় বা কোনো ভাবে নাম্বারটা হারিয়ে যায় বা গ্রুপ থেকে লেফট নিয়ে ফেলেন, এটা দেখালে পরবর্তীতে যে কোনো ব্যাচে আমি অ্যাড করে নিতে পারবো। এবং অনেক ভালোভাবে এটা ডেভেলপ করতে পারবেন। এই পর্যন্ত তো আমি একটা দুইটা ব্যাচ না, আমি 76টা ব্যাচ কমপ্লিট করে আসছি। এটা আমার 77তম ব্যাচ হবে, 11 তারিখ থেকে শুরু হবে। সো এটা আহ, আহ, একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি যাবো, যারা একদমই দুর্বল তারাও করতে পারবেন। আর প্রত্যেকটা ক্লাস শেষে রেকর্ড এবং পিডিএফ ফাইল থাকবে। এই ফ্রি ক্লাসেও দিচ্ছি, প্রিমিয়াম ক্লাসেরও থাকবে। কেউ কোনো ক্লাস মিস করলে পরবর্তীতে দেখে নিতে পারবেন। আর এই কোর্সটা একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত যাবে। আরেকটা কথা হচ্ছে, ক্লাসের যত প্র্যাকটিস
ক্লাসে বসেই হবে, আপনার বাসায় বাড়তি পরিশ্রম করতে হবে না। এই কোর্সটা মূলত বিজি লাইফের মানুষের জন্য, যারা বিজি লাইফ লিড করেন, একটা ফ্রি টাইমে ক্লাসগুলো করতে চাচ্ছেন তাদের জন্য। এবং এখানে টোটাল 70টা ক্লাস থাকবে, অনেক ক্লাস। মেইনলি বেশিরভাগ ক্লাস হচ্ছে প্র্যাকটিস ক্লাস। দেখেন, ল্যাঙ্গুয়েজের ভিতর খুব বেশি কিছু নেই, শেখার খুব বেশি কিছু নেই। আমরা সবাই শিখি, আমরা ক্লাস করি, দেখি, কিন্তু আমরা পারি না, প্র্যাকটিস করি না। তাই এই প্র্যাকটিসটা আমি অনেক বেশি করাই স্টুডেন্টদেরকে। তো প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ভিত্তিটা মজবুত হয়, ক্রিয়েটিভ রাইটিংটাকে ডেভেলপ করতে পারেন, স্পিকিংটাকে ডেভেলপ করতে পারেন নিজের মতো করে। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেনের উপর। এরপর 10টা ক্লাস থাকবে রাইটিং এর উপর, এটা মাস্টার্স ক্লাস। যারা আইএলস রাইটিং, বা যারা কর্পোরেট অফিসে জব করেন, বা যারা বিসিএস ব্যাংক জব দিবেন, রাইটিং নিয়ে যাদের প্রবলেম হয়, ফ্রি হ্যান্ড রাইটিং, তাদের জন্য এগুলো খুবই ইফেক্টিভ। এরপর 50 থেকে 70 নম্বর ক্লাস, প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকতা মেনটেন করে, সিকোয়েন্স মেনটেন করে হবে। প্রত্যেকটা ক্লাসের সাথে প্রত্যেকটা ক্লাসের কানেকশন আপনি বুঝতে পারবেন। 50 থেকে 70 নম্বর ক্লাস থাকবে কনভারসেশন, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশনের উপর। এইগুলো হচ্ছে মূলত প্র্যাকটিস ক্লাস, আপনাকে দিয়ে আমি স্পিকিং প্র্যাকটিস করাবো, কনভারসেশন প্র্যাকটিস করাবো, নিউজ পেপার ট্রান্সলেশন করাবো। এই ফ্রি ক্লাসেও আমি আছে, এগুলো আমি দেখাবো, বুঝতে পারবেন। তো এইভাবে যদি করায়, আপনি কেন পারবেন না? আইএলস কিউ কার্ড স্পিকিং টপিকের উপর প্র্যাকটিসটা করাবো। সার্টেন টপিকের উপর কোশ্চেন থাকবে, অ্যান্সার থাকবে, সবই বুঝাই দিব, আপনি নিজের মতো করে কথা বলবেন, সেখানে ভুল হলে ধরাই দিব। সো প্রথম 10টা ক্লাস বেসিক গ্রামারের উপর, দেন স্পোকেন, দেন রাইটিং, দেন কনভারসেশন, প্রেজেন্টেশন, ট্রান্সলেশন। উইদিন 3 মান্থ ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। যারা ইন্ডিয়া থেকে আছেন তারাও গুগল পে বা ফোন পে করে পেইড কোর্সের ক্লাস করতে পারবেন, 2000 টাকা কোর্স ফি। আর যারা এই ক্লাসের রেকর্ড এবং পিডিএফ ফাইল নিতে চান, আগের ক্লাস মিস করেছেন, আর আমি গ্রুপেও দিয়ে দিচ্ছি, এই নাম্বারে আমার সাথে নক করবেন কোর্সে ভর্তি হতে। যারা ভর্তি হতে চান, এই নাম্বারে টাকা সেন্ড মানি করে, এই যে নাম্বার, এই দুটো নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট বা লাস্ট ডিজিট জানালে আমি পেইড কোর্সের প্রাইভেট ব্যাচে এন্ট্রি করে নিব। আগামী 11 তারিখ থেকে ক্লাস শুরু হবে। তার আগে রেগুলার হইতে ফ্রি ক্লাস হবে। আগামীকাল রাত 9:30টায় আপনারা থার্ড ফ্রি লাইভ ক্লাসে জয়েন করবেন। নাম্বার হচ্ছে 019973569557। যারা বাইরের কান্ট্রি থেকে আসেন, নাম্বারের আগে কোডটা বসাই নেবেন, +88। আর 019386899196। যদি মনে করেন এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, আমি ইংলিশে এক্সপার্ট হতে চাই, প্রফেশনাল হতে চাই, আমি একটা মেন্টরের অধীনে থেকে গোছানো পদ্ধতিতে এগোতে চাই, আমি এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, তারা আসতে পারেন। আপনি ব্যর্থ হবেন না, এতটুকু বলতে পারি। আই উইল টেক ইউর ফুল রেসপন্সিবিলিটি। ক্লাসের যত পিডিএফ রেকর্ড যা লাগে আমি দিব। আর যদি কেউ বই নিতে চান, আমার লেখা বইও আছে, স্পিক ইংলিশ উইথ সোনামক, এটা কমপ্লিট কোর্স অফ লার্নিং ইংলিশ। এটা আমার যারা পেইড কোর্স করে বা ফ্রি ক্লাস যারা করে, এটা আপনাকে, আপনি পেইড কোর্সের হন বা ফ্রি ক্লাসের হন, এটা আলাদা পারচেস করতে হবে। এটার প্রাইস 500 টাকা, কারণ এটা অনেক বড় একটা বই। গ্রামার, স্পোকেন, রাইটিং, ভোকাবুলারি সবকিছু এখানে আছে। আহ, এই যে যা লেকচার দিলাম আজকে, যা পড়ালাম, আমার এগুলো সবই এই বইটাতে একদম সুন্দর গোছানো পদ্ধতিতে লেখা আছে। এটার প্রাইস 500 টাকা। এটার ডেলিভারি চার্জ 120 টাকা। টোটাল 620 টাকা দিয়ে বই হাতে পেয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি রিসিভ করতে পারবেন, টাকা ডেলিভারি ম্যানকে পরিশোধ করতে পারবেন। এই বইটাতে কি আছে জানেন? এই বইটাতে বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ ছাড়াও 100+ মোস্ট স্পোকেন রুলস অ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সাম্পল আছে। আমার এই বইটাতে মডাল ভার্বের এবং সেমি মডাল ভার্বের ডিটেলস ব্যবহার আছে। এই বইটাতে 1200+ মোস্ট ইম্পর্টেন্ট ভোক্যাবুলারি আছে, উইথ প্র্যাকটিক্যাল এক্সাম্পল। এই বইটাতে 100+ আইএলটিএস কিউ কার্ড স্পিকিং টপিক, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার আছে। মানুষ মানে এই 100টা টপিক দিয়ে একটা বই তৈরি করে 300-400 টাকায় বিক্রি করে। আমার একটা চ্যাপ্টারের ভিতর সেই টপিক আছে। 100+ বাংলা টু ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ টু ইংলিশ কনভারসেশন এই বইটাতে আছে। 10+ রিডিং স্টোরি আছে। আর রাইটিং এর জন্য, অর্থাৎ প্যারাগ্রাফ রাইটিং, অ্যাপ্লিকেশন রাইটিং, সিভি রাইটিং, কম্পোজিশন রাইটিং, কমপ্লিটিং স্টোরি রাইটিং, এগুলো তো আছেই। আমি চেষ্টা করেছি বইটাতে প্র্যাকটিক্যাল বিষয়গুলো বেশি করে দেওয়ার। হ্যাঁ, কারণ আমাদের গতানুগতিক যেসব গ্রামার বই বা স্পোকেনের বই থাকে, সেগুলো তো ওই টপিকই দেওয়া থাকে ধারাবাহিকভাবে, বিভিন্ন টপিক, বিভিন্ন রুলস, এটা প্লাস এটা প্লাস এটা। কিন্তু আমি দিয়েছি মূলত মানে ঢালাও ভাবে, যেটাকে বলা হয় রিডিং প্যাসেজ, কনভারসেশন, স্পিকিং টপিক প্লাস অ্যান্সার, প্রেজেন্টেশন, যেটা আপনার আইএলটিএস এক্সামের জন্য কাজে লাগবে। আমরা পারি না, আমরা প্র্যাকটিস করি না। তাই এই প্র্যাকটিসটা যদি সঠিকভাবে করা যায়, একটানা 10 দিন 15 দিন যদি কেউ করতে পারে, কেউ ব্যর্থ হবে না। এইভাবে আমি এই বইটা সাজিয়েছি। আমার এই বইয়ের টাকা আমি নেই না, এই বইয়ের লভ্যাংশের টাকা এটা সোনামুখ পরিবার নামের একটা সোশ্যাল অর্গানাইজেশন, সেখানে যায়।
সেখানে আমি ইংলিশ অলিম্পিয়াডের একটা ক্লাস নিতে গেছিলাম। তো তাদের ভালোবাসা থেকে, তারা আমাকে যে সম্মান দিয়েছিল, তাদেরকে উৎসর্গ করে বইটা লেখা ছিল যে এই সোনামুখের নাম আমি সারা বিশ্বে ছড়িয়ে দিব। এই জন্য এই বইটা বিশ্বের 39টা দেশে চলে গেছে। তো ওদেরকে উদ্দেশ্য করে লেখা আর কি, এটা ওইভাবে উৎসর্গ করা। ওইখানে দারিদ্র ছেলে মেয়েদেরকে ইংলিশ, ম্যাথ এগুলো ট্রেনিং দেওয়া হয়। বাংলাদেশের একজন স্বনামধন্য পুলিশ সুপার রিটায়ার্ড, তিনি এটা করে থাকেন, এম কামরুল ইসলাম। তো সেখানে এই বইয়ের লভ্যাংশের টাকাটা যায়, এটা মূলত আমি নেই না। আমি জাস্ট বইটা লিখে দিয়েছি, তৈরি করে দিয়েছি। তো আহ, এটা সব আছে, সেটা যায় কি যায় না এগুলো সব এই বইয়ের শেষে সব দেওয়াও আছে, আপনারা ইয়েতে দেখতে পারবেন। তো আহ, এটা হচ্ছে মেইন কথা হচ্ছে যে আহ, আমার নিজের হাতে লেখা বই। আপনারা যারা আমার ক্লাস করছেন, আর আপনি পেইড কোর্স করেন বা ফ্রি কোর্স করেন, আমার পিডিএফ ফাইল যত যা আছে সেগুলো আমি সব ফ্রিতে আপনাকে দিতে পারবো। বাট হার্ড কপি বই নিতে গেলে এটা আপনাকে আলাদাভাবে পারচেস করতে হবে। আমার ওয়েবসাইট থেকে করতে পারবেন, বা আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দিলে বই হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন। বইয়ের প্রাইস 500 টাকা, ডেলিভারি চার্জ 120 টাকা। এছাড়া আমার ভোকাবুলারির একটা বই আছে, এটা সব সোল্ড আউট হয়ে গেছে। নতুন করে আবার পাবলিকেশনে দেওয়া হয়েছে, এটা প্রিন্টের জন্য। এটা মিশন ভোকাবুলারি, এটা হচ্ছে গল্পে গল্পে ভোকাবুলারি শেখার জন্য। লার্নিং ভোকাবুলারি থ্রু স্টোরি আর প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ। এখানে একাডেমিক, অ্যাডমিশন, বিসিএস, আইএলটিএস, বিজনেস অ্যান্ড কর্পোরেট রিলেটেড ভোকাবুলারি আছে। তো এটা আহ, এখন আপাতত বন্ধ আছে, কারণ এটা বের করলেই সব চলে যাচ্ছে। এই জন্য এটা প্রোডাকশনে দেওয়া হয়েছে, এটা একসাথে অনেকগুলো আসার পর আবার ইয়ে করা হবে। আর এটা হচ্ছে মেইন বই, এই বইয়ের ভিতরে সবকিছুই আছে, মানে এই যে বইটা স্পিক ইংলিশ, এটার ভিতরেই সবকিছু আছে। যাই হোক, এই হচ্ছে মেইন কথা। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো প্রশ্ন থাকে, হোয়াটসঅ্যাপে নক দিন, কথা বললেন, আমি কথা বলবো। ঠিক আছে? আগামীকাল সেম টাইমে থার্ড ক্লাসে জয়েন করবেন। আজকের ক্লাসটা অনেকটা গ্রামার রিলেটেড এবং রাইটিং রিলেটেড হয়ে গেছে, যদিও আগামীকাল স্পিকিং রিলেটেড ক্লাস থাকবে, স্পোকেনের উপর বিকাল, থাকবে। আসসালামু আলাইকুম। ঠিক আছে? হ্যাঁ, ওয়ালাইকুম বিকাল আসসালাম। কয়টা হবে ক্লাস? রাত 9:30। Okay. স্যার, আমি একটু কথা বলতেছি। যার যা কোশ্চেন থাকে আমাকে একটু কাইন্ডলি হোয়াটসঅ্যাপে নক দিয়েন। আমি একটা না অনেকগুলো ক্লাস নিয়েছি এখন, আর আহ, আমি এইভাবে